শুভ সন্ধ্যা। যৌতুক বিরোধী আন্দোলনের টক শোতে আপনাদেরকে স্বাগতম। এবং আমি সুকান্ত বর্মন আছি হোস্ট হিসেবে আজকের প্রোগ্রামে। এবং সেই সাথে আমার সাথে আজকে আমাদের এই প্ল্যাটফর্মে অতিথি হিসেবে যুক্ত আছেন নয়নচন্দ্র রায়, যিনি পড়াশোনা করছেন ভারতে, কৌশিকী মিত্র, যিনি পড়াশোনা করছেন ভারতে। নয়নচন্দ্র রায় পড়াশোনা করছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, বিএসসি ইন পরিসংখ্যান, এবং কৌশিকী মিত্র শ্রেণী পড়াশোনা করছেন ফার্মাসিউটিক্যাল সায়েন্স অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে। আমাদের এই আজকের এই টক শোতে আপনাদের দুইজনকে স্বাগতম। আপনারা কেমন আছেন? নমস্কার, আমি নয়নচন্দ্র রায়। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই মুভমেন্ট এগেনস্ট ডাউরি সংগঠনকে বিশেষভাবে যে আমাকে আজকে উক্ত অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। আমি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে 2024-25 সেশনের আইসিসিআর স্কলার। এবং ধন্যবাদ নয়নচন্দ্র রায়। কৌশিকী মিত্র বোন, আপনাকেও স্বাগতম। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, এখন শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দাদা এত আন্তরিক থাকার জন্য, এবং আমাকে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে যে আপনারা আপনাদের সাথে যুক্ত করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমি অনেক ভালো আছি। এত সুন্দর একটা প্রোগ্রামের অংশ হতে পেরে কে না ভালো থাকবে বলুন। ধন্যবাদ বোন। দর্শক, আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে আইসিসিআর স্কলারশিপ ও ভারতের উচ্চশিক্ষা, সকলদের গল্প ও দিক নির্দেশনা। আজকের অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন দুজনই আসলে আইসিসিআর স্কলার। এটি আসলে ভারতের একটি প্রোগ্রাম, যেটি হচ্ছে ভারত সরকারের একটি প্রোগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে পারে সরাসরি। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সব থেকে মেধাবী যে শিক্ষার্থীরা, তারা আসলে এই বিদেশি প্রোগ্রামগুলোতে নির্বাচিত হয়। তো সেক্ষেত্রে আমি প্রথমে নয়নচন্দ্র রায়, আপনার কাছে প্রথমে যেটি জানতে চাবো সেটি হচ্ছে যে যৌতুক নিয়ে আসলে আপনার অবস্থান, যেহেতু আমাদের এটি একটি সোশ্যাল মুভমেন্ট। তো প্রথমেই আসলে বিশ্ববিদ্যালয় বিষয়ে জানার আগে আসলে যৌতুক নিয়ে একটু আপনার অবস্থান জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে এই যৌতুকের যে আবির্ভাব সেটা বেসিক্যালি হুটহাট করে হয়নি। এটা আগে আগে পণপ্রথা ছিল, দেন পণপ্রথা থেকে আজকে যৌতুকে। যদিও এটার ভয়াবহতা খুবই মারাত্মক লেভেলের, এবং বলতে গেলে যৌতুক প্রথা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। তো এই যৌতুক প্রথা আসলে বাস্তবে বন্ধ করা দরকার। যদিও বর্তমানে বন্ধ করাটা আমরা আপনার যে সংগঠনের মাধ্যমে আমরা ট্রাই করবো এবং আমাদের বেস্টটা দেব। তবে এর পিছনে যদি একটা কারণে বন্ধ করা উচিত, এবং সেটা যাবে যে মেয়েদেরকে তাদেরকে নিজ জায়গা থেকে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেদেরকে পড়াশোনা করতে হবে, নিজেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, দেন জব করতে হবে। তবে এই যৌতুকের কারণে কিন্তু যে শুধু অনেকে বলে যে ছেলেপক্ষ দায়ী, ব্যাপারটা কিন্তু দাদা আসলে এরকম না। যদিও যৌতুক প্রথা বন্ধ করা উচিত এবং করতেই হবে, না হলে ভবিষ্যতে এর খুব একটা খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি আসলে। তো আমাদের সমাজে দেখা যায় আসলে কি, আমাদের সমাজে যেটা দেখা যায় যে যারা বিশেষ করে উচ্চবিত্ত বড়লোক শ্রেণী আছে মেয়ের পরিবারের, তাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমার ছেলে আমার জামাই এরকম করবে, আমি ওই ছেলের সাথে বিয়ে দেব। তাদের চাহিদা থেকে আলাদা। তো তাদের এই চাহিদা পূরণ করতে গিয়ে দেখা যায় যে কি, যে তারা দিন শেষে ভাবে যে আমার তো অনেক সম্পত্তি আছে, সেখান থেকে 10% বা 5% বা 20% বিক্রি করেও আমি অন্য মেয়েকে দিতে পারবো। সবাই তার মেয়েকে সুখী চায়। এটা আসলে খারাপ কিছু না যে কোনো বাবা তার মেয়েকে সুখে চাইবে, সেটা খারাপ কিছু না। কিন্তু তাদের জন্য যে তাদের সমাজে পিছিয়ে পড়া যে মানুষ আছে, যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে, তারা আসলে এই সমস্যাটা ফেস করে। কারণ তাদেরও মেয়ে হয়, তাদেরও মেয়েকে বিয়ে দিতে হবে, কিন্তু তারা আসলে কি সেটা পায় না। তাদের পূরণ করতে গিয়ে তারা নিঃস্ব হয়ে যায়। এমনকি দেখা যায় যে রিসেন্ট অনেকগুলো ঘটনা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে, লাইক ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, এইসব জায়গায় দেখা যায় যে এই যৌতুকের কারণে মেয়ে বিবাহিত মহিলা বা মেয়ে সুসাইড অব্দি করে, এমন করছে, এমনকি নির্যাতন করে মেরেও ফেলেছে, এমন ঘটনা ঘটছে আর। তো
বলতে গেলে তো এই যৌতুকটা একমাত্র যদি বন্ধ করা সম্ভব সেটা হচ্ছে যে মেয়েদেরকে তাদের জায়গা থেকে তাদের যে মেন্টালিটি সেট আপ করতে হবে যে যৌতুক দেওয়া যাবে না। তাতে কোনো ছেলে যদি তাকে রিজেক্ট করে যে বিয়ের জন্য, তো তাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিতে হবে। যে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, যৌতুক ছাড়াই বিয়ে করে তবেই তাকে বিয়ে করবো, আদারওয়াইজ তাকে রিজেক্ট করে দাও। এবং নিজ জায়গা থেকে যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে পড়াশোনা করো, ভালোভাবে সেটেল হও। তোমার যেরকম তোমারও চাহিদা। আবার এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যে হয়তো এরপরে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেই পারে যে কেমন কথা বলতেছে। সেটা হলো যে একটা মেয়ে, তুমি এক জায়গায় থেকে দাঁড়িয়ে আসো, হতে পারে যে তুমি আজকে যে জায়গা থেকে দাঁড়িয়ে আসো তোমাকে অনেকেই হেল্প করবে, কারণ সোসাইটিতে অনেকেই হেল্প করে, সেখান থেকে আসলে আমরা কেউ সম্পূর্ণ না। তো সেখান থেকে তুমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেভেলপ করতেছো, একটা ইউনিভার্সিটিতে পড়তেছো, ইউনিভার্সিটি থেকে আপনার মাস্টার্স, বা তুমি দেখা গেলো তুমি বাংলাদেশ থেকে দেশের বাইরেও চলে যাচ্ছ, এমনও হতে পারে। বাট ওই যে তুমি যে জায়গা থেকে বেসিক থেকে তুমি দাঁড়িয়ে আসছো, যে তোমার হতে পারে যে সে তোমার বয়ফ্রেন্ড আগে থেকেই হতে পারে যে তোমার সম্বন্ধ ঠিক করে রাখা হয়েছে, যে সেই ছেলে তোমাকে ভালোবাসে, সেখান থেকে তোমাকে কষ্ট করে পড়াশোনা করেছে, না আমি আমার মেয়েটাকে পড়াশোনা করাবো, ভবিষ্যতে এসে চাকরি করবে, মানে ফ্যামিলিটা ডেভেলপ হবে। তো সেই জিনিসটাকে ভোলা যাবে না। মানে অনেকে কি করে যে এগুলা এখনকার দিনে মানে এগুলো বলতেই হয়, কারণ এগুলো খুব ঘটনা ঘটছে, সেটা বিশেষ করে ভারত বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতেই ঘটে। বিশেষ করে আমি আমার নিজের দেশেরই কথা বলবো। দেখা গেলো কষ্ট করে তোমাকে পড়াশোনা করালো, তুমি চাকরি পাইলে, দেন তোমার মনে হলো যে না, ও তো আমার এখন লেভেলে নেই, আমি তো এখন অনেক হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, তাকে ছেড়ে দেব, এবং সম্বন্ধটাকে অস্বীকার অব্দি করে নেয়। তো আমি চাইবো যে আপনারা কষ্ট করুন, পরিশ্রম করুন, আপনার ফ্যামিলি যেখানে আছে, মানুষের মানে যার জায়গায় আপনি এতদূর আসতেছেন তাকে কখনো ভুলে যাবেন না, এবং আপনি যেদিন প্রতিষ্ঠিত হলেন তাকে নিয়েই থাকুন। মানে আমার এটাই চাহিদা, মানে এটাই আমার বলার উদ্দেশ্য। আসলে ব্যাপার হচ্ছে যে মানে ভগবান আসলে সবাইকে ওইভাবে বানিয়েছে, সবার জন্যই। মানে আমার এটাই আর কি আশা, এবং এটাই দেখা যায় রিসেন্ট অনেকগুলো এরকম ঘটনা ঘটছে যে এক জায়গায় গিয়ে সে এস্টাবলিশ হওয়ার পরে সবকিছু ভুলে গিয়ে দেখা গেলো যে সম্পর্কটা থাকলো না, সংসার হয়ে গেল, মানে আরেকজনকে কষ্ট দিয়ে এরকম। তো আর আমি চাইবো যে আপনারা পরিশ্রম করুন, আপনার যৌতুকের বিরুদ্ধে দাঁড়ান। আর এখানে দাদা আছেন, কৌশিক মিত্র আছেন, তারা এইরকম এবং এই ফাউন্ডেশনের সাথে অনেকেই আরো অ্যাড আছেন যারা বিভিন্নভাবে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার জন্য ট্রাই করতেছেন। তো সবাই সবার ভাবে নিজেদের করবে, প্রতিরোধ করবে, নিজেদের মধ্যে চেষ্টা করবে। কিন্তু মেইন কথা হচ্ছে যে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। আপনি মনে করেন যে এক জায়গা থেকে সেটেল হলেন, দেখা গেল যে না, বাবা বলতেছে যে আমি টাকা দেবো, তুমি এই ছেলেকে বিয়ে করে না, তোমার টাকা আছে, খুব ভালো কথা, সেটা নিয়ে কোনো নেই, কিন্তু তোমাকে বলতে হবে যেই ছেলে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে তাকে আমি বিয়ে করব। আদারওয়াইজ সামান্য টাকার জন্য যে না, ওই ছেলেকেই না, ঠিক আছে আমরা বাবা দিচ্ছি, আমি বিয়ে করি না, এরকম কিছু করা যাবে না। কারণ আপনি যদি না করেন তাহলে আপনার থেকে একজন করে আবার যে আমরা চেষ্টা করছি যে যৌতুকটা বন্ধ, সেটা কিন্তু বন্ধ হবে না। এইটুকুই বলা। ধন্যবাদ নয়নচন্দ্র রায়। আপনি একবারে যৌতুকের পক্ষে আপনার অবস্থান থেকে আসলে যৌতুকের পিছনে যে কারণ সেটিও তুলে আনার চেষ্টা করেছেন। কৌশিকী মিত্র, স্নেহা, আপনি যদি আমার কথা শুনতে পান সেটি আমি আপনার কাছে আসলে যেটি জানতে চাবো যে একজন আসলে মেয়ে হিসেবে আসলে আপনি যৌতুকের মানে যৌতুক নিয়ে আসলে আপনার অবস্থানটি কিরকম? মূলত দাদা, যৌতুক তো একটা সমস্যা অবশ্যই। দাদা বলছিলেন যে ওনাদের অঞ্চলের কথা বলছিলেন। আমি তো দক্ষিণের মানুষ, তো আমি জানি না আপনারা কতটা ধারণা রাখেন আমাদের ওই দিককার, বাট আমাদের ওই দিককার সমস্যাটা আমার যেটা মনে হয় যে এটা ঠিক যে উনি যেরকম বলছিল যে মানুষ প্রচন্ড পরিমাণে দাবি করে, এটা সরাসরি আমাদের ওইদিকে হয় না, কিন্তু আমাদের ওইদিকে ওই যে বলে না যে যৌতুক একটা ব্যাধি, এটা আমি বলবো আমাদের ওইদিকে একদম প্রপার। কারণ ওইখানে মেয়ে বিয়ে দিতে গেলে কথা হচ্ছে চাক না চাক দিতে তো হবে। এটা কেমন কথা, দিতে তো হবে মানেটা কি? মেয়েটাই তো দিয়ে দিচ্ছে, তাহলে আবার যৌতুক দেওয়ার কি আছে? একটা মানুষের সাথে কি মানে মানে সামগ্রীর কি কোনো তুলনা হয়?
এটাই হচ্ছে আমার প্রশ্ন। তারপরে আবার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যৌতুক নিয়ে তুলনা হয় দাদা, পাশের বাড়ির বউ এইটা আনছে তুই তো এটা আনিস নাই, এরকম একটা বিষয়। তো এই বিষয়গুলো খুবই খারাপ লাগে, কারণ একটা মানুষ যখন একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাচ্ছে, সেটাই একটা অনেক বড় বিষয়। তো সেখানে ওই বিষয়টা মহান করে না দেখে শুধুমাত্র দেওয়া নেওয়াটাকে বড় করে দেখা হয়। আমার কাছে আপনি ওই যে বললেন না যে মেয়ে হিসেবে আমি কি মনে করি, মেয়ে হিসেবে আমার কাছে মনে হয় যে একটা মেয়ের ভ্যালু এই জায়গা থেকে হয়তোবা কমিয়ে দেওয়া হয়। কারণ অনেক অনেক ছেলের বা ছেলের বাড়ির ইয়েটা এরকম যে বউ আনছি জিনিস নেওয়ার জন্য, তো তার মানে মানুষটার দাম নাই, আপনি আপনার ছেলের দাম আছে বলে আপনি জিনিসটা নিচ্ছেন। এই যে একটা মেয়ে আনতেছেন, একটা পরিবারের সদস্য আসতেছে, সেটার কোনো দাম নাই। এটাই তো, সেই জায়গা থেকে আমি মনে করি যে নিজেদের ভেতর থেকে যৌতুকের বিরুদ্ধে একটা সচেতনতা নিয়ে আসতে হবে, না হলে কোনোভাবেই এই জায়গাটা থেকে সরে আসা সম্ভব না। আর আমার একটা জিনিস খারাপ লাগে কি, আমাদের ওইদিকে জিনিসটা যৌতুককে যৌতুক বলে তো স্বীকারও করতেছে না দাদা, এটা হচ্ছে খারাপ লাগে। যৌতুক দিচ্ছি সেটা বলেন যে হ্যাঁ আমি যৌতুক দিচ্ছি, কিন্তু আমাদের ওইদিকে জিনিসটা হচ্ছে সৌজন্য। সৌজন্য তো সেটা যেটা আপনি ভালোবেসে দিচ্ছেন, সেটা না যেটা আপনি প্রেশার করে দিচ্ছেন। যৌতুক কিন্তু যতটুকুই দেন সেটা প্রেশারই। তো এইটাই আমি চাই, যদি আমার কখনো সুযোগ হয়, আমি মানুষের এই বিষয়গুলো, ভুলগুলো ভাঙাতে চাই। মানুষের ভেতর থেকে এই যে যে সমস্যাটা, যে পচনটা, এটা আমি বের করে আনতে চাই, এবং আমি পুরোপুরি ভাবে এটার বিরুদ্ধে। কৌশিক মিত্র, স্নেহা, আপনি খুব আসলে যে যে প্রেক্ষাপটটি আসলে সেটি বলেছেন, সেই সাথে আমাদের যে একটি ধারণা রয়েছে সেটি আসলে পরিবর্তন করার ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন। কারণ আমরা অনেকে মনে করতাম যে আসলে আহ, দক্ষিণবঙ্গে আসলে যৌতুকের প্রভাব বা কম, সেটি এরকম মনে হতো আমাদের। কিন্তু আপনি একটি সুন্দর কথা বলছেন, সেটি হচ্ছে যে আপনাদের ওদিকে যৌতুককে আসলে যৌতুক হিসেবে মনে করছে না, সৌজন্যতা মনে করছে আসলে, যেটি আরো কষ্টকর আমার কাছে মনে হলো। তো সেক্ষেত্রে নয়নচন্দ্র রায়, আপনার কাছে আমি যেটি জানতে চাবো, আপনি জানেন আমরা যে অঞ্চলে আসলে আপনি যে অঞ্চলে বড় হয়েছেন সেখানে আসলে শিক্ষার হার কম, সেই সাথে আহ মানে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, যান্ত্রিকরণ নেই। তো সেই রকম একটি জায়গা থেকে যদি কেউ আসলে উচ্চ শিক্ষার সুযোগ দেখে থাকে, সেটি যদি হচ্ছে আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হয়, অথবা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে স্কলারশিপ আইসিসিএল হয়, তো সেটি মানে কেমন আসলে একটি সুযোগ হয়ে দাঁড়াবে আসলে ছেলে মেয়ে যে কারোর জন্যই হোক না কেন? হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে উচ্চশিক্ষা আমরা তো মানে এমনিতেই আমাদের প্রত্যন্ত অঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মানে এগুলো এমনিতেই বাংলাদেশের বলতে গেলে অবহেলিত এলাকার মধ্যে একগুলোর মধ্যে পড়ে যায়। তো সেদিক থেকে উচ্চশিক্ষার যদিও এখন অনেক সুযোগ হয়েছে, কারণ এখন মানুষ এই আধুনিক যুগে এসে আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে অনেক কিছু আপডেট পাই, প্লাস যারা দেশের বাইরে থাকে তাদের সাথে কানেক্টেড থাকতে পারি, যেটা অনেকটা প্লাস পয়েন্ট হয়ে যায় এবং আমাদের জন্য হেল্পফুল। তো সেদিক থেকে আমি বলবো যে মানুষের আসলে আকাঙ্ক্ষা, ইচ্ছা অনেক দূর থাকতেই পারে। কারো প্ল্যান থাকতে পারে যে আমি জার্মানি, আয়ারল্যান্ড বা ইউকে বা ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম থাকতেই পারে মানুষের। তো ব্যাপার হচ্ছে যে আপনার সেই আশা আকাঙ্ক্ষা আছে, আমি মনে করবো যে অবশ্যই আপনাদের সেরাটা দিয়ে পরিশ্রম করা উচিত। কিন্তু মনে করেন যে আপনাদের জন্য যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা চাইনিজ গভর্নমেন্ট, আপনি যেটা বললেন, এরকম আরো অনেকগুলো আসে যেগুলো স্কলারশিপ প্রোভাইড করে। তো সেদিক থেকে তুলনামূলক আমি বলবো যে সহজভাবে স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ থাকে ইন্ডিয়াতে, আমি যেটা মনে করি আর কি। এখানে বলতে গেলে একদম যে সুযোগ এমন না, মানে স্কলারশিপ আসলে ইজিলি কেউ পায় না। সেটা আপনার বিশেষ করে ব্যাপার হচ্ছে যে এখানে আইসিসির স্কলারশিপ পাওয়ার, আমি সবার আগে বলবো যে এটা আপনার একটা লাভ। আপনি প্রথমে বেসিক্যালি যখন অ্যাপ্লিকেশন করলেন, আপনার ডকুমেন্টস রেডি করে সাবমিট করলেন, দেখেন আপনার একটা চান্স পাওয়ার বেড়ে গেল। আপনি আপনি একটা পেন্ডিং এ আছেন যে আপনি পেতে পারেন। দেন আপনার যখন সব কার্যক্রম করে শেষের অবধি আপনি যখন পেয়ে গেলেন, সেখানে আপনার মানে আপনি ধরেন যে অ্যাপ্লিকেশন করার মানে 50% হলো, আর আপনি যখন পেয়ে গেলেন লাখ, সেটা হচ্ছে আপনার 50%। মানে আপনি এমনও হতে পারেন যে আপনি এসএসসি এইচএসসি ভালো ভালো স্কোর পেলেন, ভালো রেজাল্ট পেলেন, 95% মার্কসে পেয়ে আছেন, বাট আপনার আইসিসি স্কলারশিপ হবে তার কোনো গ্যারান্টি নেই। মানে অনেকেই ভাবতে পারে যে সে মানে অনেকেই মনে করে যে ওই ছেলেটা তো কম মার্কস ছিল, 75% মার্কস পেয়ে আইসিসি স্কলারশিপ নিয়ে মুম্বাই, চেন্নাই বা সাউথের মতো বা ইন্ডিয়াতে আসছে, এক কথা শেষ।
আর তুমি 95% মার্কস পেয়ে গেলে কিন্তু তুমি পেলে না কেন, অনেকেই কোশ্চেন করে। বাট ব্যাপার হচ্ছে যে এগুলো আসলে বলা যাবে না। আর উচ্চশিক্ষার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কখনোই একটা অপশন চুজ করবেন না যে আমি ইন্ডিয়ায় যাব, আদার্স কান্ট্রিতে যাব না। মানে এটা আপনার ভুল হতেই পারে, কারণ আপনি ধরে নেন যে আশা করি আছেন আপনার আইসিসিআর স্কলারশিপ হলো, দিন শেষে আপনার হলো না। সেই জন্য আইসিসিআর স্কলারশিপকে আপনি অবলম্বন করে থাকবেন, সেটা সবচেয়ে বড় ভুল। সেজন্য আপনার যদি বাইরের দেশে যাওয়ার টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনি যতগুলো স্কলারশিপ আছে সবগুলোতেই ট্রাই করবেন। চাইনিজ স্কলারশিপ, আইসিসিআর স্কলারশিপ, রোমানিয়া স্কলারশিপ বলে একটা স্কলারশিপ আছে, দেন জাপানের ম্যাক্সড স্কলারশিপ আছে, আপনার তারপরে ইউকের কান্ট্রিগুলো ছিল ইউনিভার্সিটি লেভেলের স্কলারশিপ দেয়। হ্যাঁ, আর আইসিসিআর স্কলারশিপ পাওয়ার একটাই প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার যে মোটামুটি মিডিয়াম ইংলিশ বা হাই লেভেলের ইংলিশ হলে তো কোনো কথা হবে না, কিন্তু আপনি ধরেন যে ইংলিশে ভালো পারেন, সেই জন্য আপনার কোনো আইএলটিএস স্কোর লাগতেছে না, সেটাই সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। কারণ আমরা যদি ইউরোপের কান্ট্রিগুলো বা ইউএসএ যাই, সেগুলোতে আইএলটিএস লাগে। তো এদিক থেকে এটা একটা প্লাস পয়েন্ট। আপনি চায়নাতে যাবেন, আপনার চাইনিজ ভাষা লাগবে। আপনি জাপানে যাবেন, আপনার জাপানিজ ভাষা লাগবে। আপনি কোরিয়া যাবেন, কোরিয়ান ভাষা লাগবে। জার্মান যাবেন, জার্মানি ভাষা লাগবে। সো সেদিক থেকে ইন্ডিয়ার এটা একটা প্লাস পয়েন্ট। তো সেইভাবে নিজেকে মানে সুযোগ হতে পারে। দেন আমি বিশেষ করে যারা মোস্ট সিনিয়র পার্সন আছেন, যারা বাংলাদেশে অলরেডি এমএসসি বা পিএইচডি মানে মাস্টার্স করে বসে আছেন, তাদের প্ল্যান হচ্ছে যে আমি পিএইচডির জন্য অন্য দেশে যাব। তাদের জন্য আমার একটা অনুরোধ থাকতে পারে, বা আপনারা সিনিয়র মানুষ, আপনারা অনেক সেদিক থেকে আমি আপনাদেরকে কখনোই বলতে পারি না যে এটা আমার মানে নির্দেশনা বা এরকম কিছু। আমি জাস্ট বলতে পারি যে আপনি ধরেন দেশে আছেন, সেদিক থেকে আপনি আইসিসিআর ট্রাই করতে পারেন। কারণ ব্যাপার হচ্ছে যে আপনি যখন ইউরোপের কান্ট্রিগুলোতে যাবেন, সেটা ইন্ডিয়া থেকে দ্রুত ইজিলি একটু হয়, মানে ভিসা থেকে শুরু করে আপনি এমনিতেই বাংলাদেশ থেকে যখন ট্রাই করবেন, আপনাকে ভিসার জন্য ইন্ডিয়া আসতেই হবে। তো সেদিক থেকে আপনি মনে করেন যে মাস্টার্সের জন্য এদিকে ট্রাই করলেন। আর বিশেষ করে আমি যেটা বলবো যে ইন্ডিয়ার মতো ভালো ভালো ইনস্টিটিউটে আপনি এমএসসি পিএইচডি করতে পারছেন। আইআইটি এনআইটি থেকে শুরু করে দিল্লির মধ্যে ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যেগুলোতে বিশেষ করে যারা আইআইটি বা এনআইটিতে পড়ে, আইআইটি এনআইটিতে এমনিতেই, বিশেষ করে আইআইটি সারা পৃথিবীতেই মনে করেন যে এখন এক প্রকার রাজত্ব করতেছে। আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর থেকে শুরু করে আইআইটি দিল্লি, এরকম অনেকগুলো ইনস্টিটিউট আছে। তো আপনারা চেষ্টা করতে পারেন। আর এছাড়া মনে করেন যে কি বলবো, মানে আমরা ওর কাছ থেকে শুনি। দেন ঠিক আছে, ধন্যবাদ কৌশিকী মিত্র। স্নেহা বোন, আপনার কাছে আসলে আমি যেটি জানতে চাবো, বিশেষ করে মানে দেশের বাইরে গেলে আসলে একটি অনেক বড় সাহসের প্রয়োজন হয়। তো এবং আমাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে মেয়ে তার বাবার কাছেই থাকবে, সেটি হইতে পারে এই 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে থাকবে, এমন একটি আসলে প্রত্যাশা থেকে থাকে। তো সেক্ষেত্রে মানে আপনি কিভাবে এত সাহসী হলেন, বা আপনার পরিবার থেকে আসলে সাপোর্টটি কিরকম ছিল? ভালো কথা বলছেন। এটা এটা প্রথমবার কারোর সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আমি আমার বাবারও কখনো ইচ্ছে ছিল না যে আমি এত দূরে আসি, কারণ খুব আদরে আদরে মানুষ হয়েছি তাদের কাছে। তো মূলত সাপোর্টটা তৈরি হয়েছে আমার মার কাছ থেকে। মা বরাবরই সাহস দিয়ে গেছে যে পারবে, ছাড়ো, এইভাবে যদি না ছাড়ো তাহলে তো এক সময় অথর্ব হয়ে যাবে। নিজেকে নিজে সামলাতে না শিখলে তো ভবিষ্যতে আমরা যখন থাকবো না তখন ওর কি হবে, এইটাই ছিল মূলত। আর আমার আরেকটু কনভিন্স করতে সুবিধা হয়েছে, কারণ আমি স্কাউটিং করছি দীর্ঘ টাইমে, ওই জন্য আমার একটু একটু বাড়ির বাইরে থাকার অভিজ্ঞতা আছে বিভিন্ন সময়। তো সেটার জন্য আরো কনভিন্স করতে আমার সুবিধা হয়েছে। আর তারপরে আমি যখন তাদেরকে বুঝালাম যে আসলে এই প্রোগ্রামের মাধ্যমে পড়লে কি কি সুবিধা আছে, তখন আরোই সুবিধা হয়েছে কনভিন্স করতে। এটাই। ধন্যবাদ। আরেকটাই বিষয় হচ্ছে আপনার কাছে আমি যেটি জানতে চাবো, সেটি হচ্ছে যে আমাদের আজকে হয়তো আজকে বা আজকের পরে হয়তো এই প্রোগ্রামটি আরো কেউ দেখে থাকবেন। তো সেক্ষেত্রে যদি কোনো একজন মেয়ে আসলে প্রস্তুতি নেওয়া শুরু করে, তো মানে তাদের আসলে মানে প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত, সেটি আইসিসিআর এর জন্য হোক বা কেউ সেলফ ফান্ডে আসলে ভারতে পড়তে যায়, সেক্ষেত্রে তাদের প্রস্তুতির বিষয়টি কি হবে একজন মেয়ের দিক থেকে আপনি বলবেন? প্রথমত আমাদের দেশের ভর্তি পরীক্ষা বা বাইরে পড়তে আসতে গেলে একটা শার্প ডিফারেন্স আমার কাছে লাগে, সেটা হচ্ছে আমরা যখন ভর্তি পরীক্ষা দিই সেখানে আমাদের একটা মেরিট লিস্ট হয়, সেইটা অনুসারে কিন্তু আমাদের সাবজেক্ট আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই না? কিন্তু আপনি যখন বাইরে পড়তে আসবেন
তখন আপনার একটা মানে একটা স্বাধীনতা আপনার থাকে, সেটা হচ্ছে আপনি কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করতেছেন। যেমন আমি ফার্মেসির উপরে অ্যাপ্লাই করছি। তো যখন সে বাইরে পড়তে আসবে, প্রথমত তার এইম তার ক্লিয়ার থাকতে হবে যে আমি এই সাবজেক্টেই অ্যাপ্লাই করব। আমি প্রায়শই দেখি যারা আইসিসিআর নিয়ে অ্যাপ্লাই করতেছে, এখন ফ্রেশাররা অ্যাপ্লাই করতেছে, তারা বলতেছে আমি একসাথে 5টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। না, আমার এইম যেটা থাকবে সেটা ক্লিয়ার থাকতে হবে। আর যখন একটা সাবজেক্টের প্রতি আপনি ডেডিকেটেড থাকতেছেন, অবশ্যই সেটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে কারিকুলামটা কেমন হতে পারে। কারণ আইসিসিআর এর ভাইভা এক্সামে দু একটা প্রশ্ন করতে পারে যে কারিকুলাম সম্পর্কে আমার ধারণা আছে কিনা। আর তার থেকে বড় কথা, যখন আমি কোনো একটা কান্ট্রিতে পড়তে যাচ্ছি, সেটা আইসিসিআর হোক বা অন্য কোনো কান্ট্রি হোক, সবার প্রথমে যেটা করতে হবে, আমি যে সাবজেক্টটা চুজ করছি সেই সাবজেক্টটা ভালো পড়ায় কোন কোন ইউনিভার্সিটিতে। আর আইসিসিআর এর ক্ষেত্রে হচ্ছে একটা সুবিধা, সেটা হচ্ছে আইসিসিআর এর একটা নিজস্ব ইউনিভার্সিটি লিস্ট আছে। সেই লিস্টে চেক করতে হবে যে আমি যে সাবজেক্টটা চুজ করতেছি সেই সাবজেক্টটা আসলে কোন কোন ইউনিভার্সিটি আইসিসিআর আন্ডারে অফার করতেছে। সেটা পাওয়ার পরে এবার তারপরে ইউনিভার্সিটির একটা লিস্ট তৈরি করে দেখতে হবে যে কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং কতটা ভালো। এটা গুগলে সার্চ করলেই যে কোনো স্টুডেন্ট পেয়ে যাবে। তারপরে সেই বুঝে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এবার আসি হচ্ছে সেলফ ফান্ডে। সেলফ ফান্ডে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন অবশ্যই আইসিসিআর এর লিস্টের বাইরেও অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইন্ডিয়াতে যারা ফার্মেসি অফার করে। তো সেই ক্ষেত্রে তাদেরকে মেল করে জিজ্ঞাসা করতে হবে যে মানে তারা ওই স্পেসিফিক সাবজেক্টে ভর্তি করার জন্য কি ধরনের ক্রাইটেরিয়া রাখে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ছোট একটা এক্সাম রাখে, ভাইবা এক্সাম, অথবা গুগল ফর্মের মধ্যে একটা ছোটখাটো এক্সাম রাখার চেষ্টা করে সেলফ ফান্ডের জন্য। আর হচ্ছে আইসিসিআর এর তো নিজস্বই একটা পরীক্ষা আছে। তো এই ধরনের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পারলেই মোটামুটি সে মানে পড়ার জন্য যে অ্যাপ্লাইটা সে সেটা করতে পারতেছে। ধন্যবাদ কৌশিকী মিত্র স্নেহা। আপনি হচ্ছে যে বিষয়টি বললেন আসলে প্রস্তুতির, সেটি হয়তো আশা করি অনেকের কাজে লাগবে। তো আমি নয়ন চন্দ্র রায় আপনার কাছে যেটি জানতে চাবো যে আমাদের বাংলাদেশে যেহেতু একাডেমিক বা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাডমিশন টেস্ট রয়েছে, তো আমি যদি বলি যে এটির সাথে আসলে আপনি তো আইসিসিআর একজন স্কলার, তো সেক্ষেত্রে আপনি যখন পরীক্ষা দেন সেটুকু আসলে কতটুকু মিল পেয়েছেন, এবং শিক্ষার্থীরা আসলে কিভাবে প্রস্তুতি নেবে, কারণ যেহেতু এখন সরাসরি একটি আসলে পরীক্ষা ফেস করা লাগতেছে। বাংলাদেশের অ্যাডমিশন আর আইসিসিআর অ্যাডমিশন মানে পরীক্ষার যে সিস্টেমটা, এখানে ডিফারেন্স তো অবশ্যই আছে। যদিও আমরা যে উচ্চ মানে এইচএসসি পাস করে আসি, এখানে ব্যাপার হচ্ছে যে আপনি যে আইসিসিআর স্কলারশিপ বা সেলফ ফান্ডে বলেন, যে সাবজেক্টে আপনি আসবেন না কেন ডিপেন্ড করছে আপনার সাবজেক্টের উপর। আপনি কোন সাবজেক্টে চুজ করেছেন, কোন সাবজেক্টে ভর্তি হতে ইন্টারেস্ট। আপনি যদি নর্মাল ধরেন যে সায়েন্সের রিলেটেড সাবজেক্ট, সায়েন্সের আবার লাইফ সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, অ্যান্ড পিওর সায়েন্স আছে। তো আপনি যে সায়েন্সের সাবজেক্ট রিলেট করছেন, বেসিক্যালি ইন্ডিয়ার সিলেবাসে একটা ডিপেন্ড করছে যে আপনি যে পরীক্ষা দেন না কেন, সে সেলফ ফান্ডই হোক বা আইসিসিআর স্কলারশিপ হোক, সেটা বেসিক্যালি আপনার পুরো সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করে। এবার আইসিসিআরও কিছু কন্ডিশন আছে, আপনাকে আমি প্রথম থেকে একটু বলি। ব্যাপারটা হচ্ছে যে আইসিসিআর স্কলারশিপ পাওয়ার আগে আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন, আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল, দেন সেখান থেকে ডিপেন্ড করে যে কিছু ইউনিভার্সিটি আছে তারা হাই কমিশনের পরীক্ষার আগে ইউনিভার্সিটি পরীক্ষা নেয়। সেটা হতে পারে যে ভাইবা, হতে পারে যে রিটেন টেস্ট, হতে পারে যে ভাইবা এবং রিটেন টেস্ট দুটোই হতে পারে। তো এদিক থেকে ব্যাপার হচ্ছে যে কিছু ইউনিভার্সিটি নেয়, তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি নেয় না। তবে আপনাদের আরেকটা ব্যাপার হলো যে যারা এমটেক বা এমএসসি করার জন্য এনআইটি বা আইআইটি গুলোতে থাকবে, তাদের জন্য বলি যে যেগুলো টপ লেভেলের আইআইটি বা এনআইটি, তাদের জন্য অবশ্যই পরীক্ষা হবে, কারণ তারা বলতে গেলে টপ লেভেলের ইনস্টিটিউট। তো এখানে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টে, যেমন আমার নিজের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি যে আমার স্ট্যাটিস্টিক্স ছিল, যেহেতু স্ট্যাটিস্টিক্স একটা ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট, ধরতে গেলে পুরোই ম্যাথমেটিক্স, সেই কারণে আমাকে পুরো যে ভাইবাটা হয়েছিল সেটা পুরোটাই ম্যাথমেটিক্স কোশ্চেন করেছে। আর আরেকটা এই ব্যাপারে এখানে ইনফরমেশন দিয়ে রাখি যে যারা আপনারা নেক্সট টাইমে বিশ্বভারতীতে সেলফ ফান্ডে বা আইসিসিআর এ আসা ট্রাই করবেন বা আসবেন, বা অনেকে ভাবছেন যে বিশ্বভারতীতে আসবো, কারণ বিশ্বভারতীর একটা প্লাস পয়েন্ট হলো যে এটা বাংলাদেশ থেকে খুব একটা দূরে না, কাছে।
আরেকটা ব্যাপার হলো যে এখানকার ল্যাঙ্গুয়েজ, এখানকার কালচার, এখানকার ফুড, মানে খাবার সবগুলোই মোটামুটি বাংলাদেশে এবং বাঙালির সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। তো এদিক থেকে বিশ্বভারতীতে আসতে গেলে আপনাদেরকে সবার আগে মাথায় চিন্তা করতে হবে যে আপনি যে পদ্ধতিতেই আসেন, সেলফ অথবা আইসিসিআর, আপনাকে একটা অবশ্যই পরীক্ষা দেওয়াই লাগবে। তারপরে আপনাকে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলে আপনি হাই কমিশন বা তারপরে আপনি ভর্তি হতে পারবেন। এখন আসি যে সিলেবাস, সেটা হচ্ছে যে এখানে আপনাকে ভর্তি যেটা বললাম যে আপনি যখন অ্যাডমিশন দিলেন আইসিসিআর এর ক্ষেত্রে, আইসিসিআর এর অ্যাডমিশন হচ্ছে যে আপনি যখন ইঞ্জিনিয়ারিং দেবেন তখন আপনাকে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি কোশ্চেন করবে এবং ইংরেজি সবার জন্য কম্পালসারি। মানে ইংরেজি আপনাকে কোশ্চেন করবেই, দেন আপনাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আর যারা আপনারা নন ইঞ্জিনিয়ারিং থাকবেন, যেমন লাইফ সায়েন্স, পিওর সায়েন্স বা আর্টস, ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স, তারপরে আপনার কলা ভবন মানে আপনার সঙ্গীত, পেন্টিং, মানে এইসব সাবজেক্টের জন্য আপনার নন ইঞ্জিনিয়ারিং লেভেলে কোশ্চেন হবে, যেখান থেকে আপনাকে ইংরেজি কোশ্চেন করবে। সেটা হতে পারে যে কয়েকটা এমসিকিউ টাইপের বা ওরা চাইলে অ্যাসে টাইপের, অ্যাসে তো কনফার্ম অ্যাসে থাকবেই, সেখান থেকে তারা হতেও পারে যে চুজ করে দিল, যে 2-3টা অপশন দিল, সেখান থেকে আপনাকে যে কোনো একটা লিখতে হবে, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে ওই হাই কমিশন জাস্ট একটাই দিল যে এই বিষয়ে একটা অ্যাসে লিখো, তো ওই একটা বিষয় লিখতে হতে পারে। মানে এটা ডিপেন্ড করছে হাই কমিশনের উপর, তারা কি করছে তাদের উপর। এটা আসলে সিচুয়েশন ডিপেন্ড করে যে আসলে ক্যান্ডিডেট কেমন। যদি ক্যান্ডিডেট দেখা যায় যে লাস্ট ইয়ারে, প্রিভিয়াস ইয়ার্স একটু কম আছে, তাদের ম্যানেজমেন্ট করতে খুব সুবিধা হয়, তাহলে সেই হিসেবে তারা ওইভাবে কোশ্চেন করবে। আবার দেখে যে না, এবার অ্যাপ্লিক্যান্ট বেশি আছে, তাহলে আমাদেরকে যেহেতু দ্রুত এই ব্যবস্থাটা মানে দ্রুত ভর্তি নিতে হবে, সেই কারণে তারা ওইভাবে ব্যবস্থা নিতে পারে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইংরেজির উপর আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, কারণ যেহেতু এখানে আইএলটিএস নেই, সেহেতু এই কন্ডিশন। কারণ আপনি যখন ইন্ডিয়াতে আসবেন, আপনার মেন কথা হচ্ছে যে ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনি সেই স্টেট ইউনিভার্সিটিতে পড়েন বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়েন, এবং আপনার পুরো মিডিয়াম হচ্ছে ইংলিশ। আর যেহেতু আইএলটিএস লাগতেছে না, সেই জন্য এটাই একটা সলিউশন। সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর কোশ্চেন করবে এবং পুরো সাবজেক্টই কোশ্চেন করবে, এর বাইরে কিছু কোশ্চেন করবে না। আর আমি যদি বলি যে এবার ইউনিভার্সিটিতে আপনি আসলেন, দেন যখন যে সিলেবাসটা, এখানে সিলেবাসটা অবশ্যই ডিফারেন্স থাকবে। কারণ আমি বাংলাদেশের, আমার যেমন ডেটা সায়েন্সের কথা বলি, স্ট্যাটিস্টিক্স, যেহেতু স্ট্যাটিস্টিক্সটা ডেটা সায়েন্সেরই পার্ট, সেক্ষেত্রে এখানকার যে আমি পড়বো, এখানে যে আমি ডেটাগুলো কাজ নিয়ে করি, সেগুলো অবশ্যই আমি ইন্ডিয়ার ডেটা নিয়েই কাজ করব, এখানে অবশ্যই আমি বাংলাদেশের ডেটা নিয়ে কাজ করবো না। তো আবার আমি যদি বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তাম, তাহলে আমি অবশ্যই বাংলাদেশের ডেটা নিয়ে কাজ করতাম। বা তো এই দিক থেকে সিলেবাসের অবশ্যই চেঞ্জ থাকবে, ক্লাস, তারপরে আপনার সিস্টেম, সবকিছু সায়েন্স থাকবে, ডিফারেন্স আছে। তবে ওভারঅল সবকিছু মিলে আমি যেটা মনে করি যে পরিশ্রমটা নিজের উপর, যা টিচাররা যা পড়াচ্ছেন, যতটা দিচ্ছেন, আমি মনে করি যে যথেষ্ট, আমি স্যাটিসফাইড। বাট আমি নিজে কতটা কি করতে পারছি সেটা আমার উপর ডিপেন্ড করছে, যে আফটার অল গ্রাজুয়েশন পর আমি কতটা নিজেকে মানে আউটপুট দিতে পারছি, সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। তাছাড়া এই দাদা ধন্যবাদ নয়ন চন্দ্র রায়। তো কৌশিকী মিত্র, স্নেহা, এবার আসলে আমি আপনার কাছে একটি বিষয় শুনতে চাবো, সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশকে আসলে কতটুকু মনে করে। কারণ একটা সময় পর তো আসবেনই, কিন্তু মানে পরিবারের কাছে মাঝে মাঝে আসতে কিরকম আসলে মন চায়? অবশ্যই অনেক বেশি মন চায়, আরো মন চায় যখন দেখি মানে এখানে তো আসলে ভাষা, খাবার, পোশাক কোনো কিছুই মিল নেই। দাদা যখন বলতেছিল যে দাদার এখানে খুব মিল, আমি তখন হাসতেছিলাম, কারণ আমার এখানে কিছু মিল নাই। ইনফ্যাক্ট এইখানে কেউ হিন্দিতেও কথা বলে না, এদের ভাষা হচ্ছে তেলেগু, এরা সবাই তেলেগু ভাষী। তো যখন আমি দেখি যে আশপাশের সবাই, বন্ধু বান্ধবরা যে তাদের পরিবারে ফিরে যাচ্ছে বন্ধের সময়গুলোতে, তখন অবশ্যই মনে পড়ে আমার পরিবারের কথা। আমার তখন মনে হয় যে যাই, কিন্তু এত দূরে যে সব সময় যাওয়াও সম্ভব হবে না। আচ্ছা, বুঝতে পারছি। এর পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে মানে নিজেদের মধ্যে, মানে যদি বলে থাকি যে নিরাপত্তাহীনতার যে একটি বিষয় বা এটি, তো সেক্ষেত্রে একজন মেয়ে হিসেবে আসলে আপনি কি পরিমাণ নিরাপদ আসলে বোধ করেন, সেটি যদি বলতেন। কারণ আপনি একটি ভিন্ন দেশে আছেন, তো সেক্ষেত্রে
তাদের যে হ্যাঁ, এটা মানে এখানে আসার পরে আমার যেটা সব থেকে বেশি মজা লাগছে সেটা হচ্ছে আমি যখন আসছিলাম আমার কিন্তু ফ্লাইট ছিল রাত্রে। তো আমি ফ্লাইট থেকে নামতে নামতে আমার মনে হয় মোটামুটি 7টা 8টা বেজে গেছিল। তো তারপরে আমাদের ইউনিভার্সিটি থেকে গাড়ি আসছিল, তো গাড়িতে করে আমি আর মা, আমার মা এখানে আমাকে রাখতে আসছিলেন, আমরা যাচ্ছি। রাস্তায় আমি যে কটা তেলের পাম্প দেখছি ওই রাত 10টার সময়, প্রত্যেকটাতে বলতে গেলে 50 থেকে 60% ওয়ার্কার ছিল মহিলারা। এর পরবর্তীতে 2 দিন পরে আমি যখন কাঁচা বাজারে গেলাম সবজি কিনতে, আমি দেখলাম যে যদি 10টা দোকান থেকে থাকে তার মধ্যে 8টা কি 9টা দোকানের দোকানদার হচ্ছে মহিলা, দোকানি হচ্ছে মহিলা। রাত্রে আমাদের এখানে রাত্রে রাস্তা ঝাড় দেয়। এই শহরটা প্রচন্ড পরিষ্কার, মানে এখানকার যে গভর্নমেন্ট আছে এরা এদের প্রত্যেকটা প্রাকৃতিক যে সম্পদ আছে খুব সুন্দরভাবে ব্যবহার করে। তো এদের এখানে আসলে আপনি যেটা দেখবেন রাস্তা খুব পরিষ্কার, আপনি রাস্তায় কোনো ময়লা পাবেন না। তো রাত 4টার সময় যারা ঝাড়ু দিতে আসে তারাও মহিলা। রাস্তায় যেটা চায়ের দোকান আপনি পাবেন ম্যাক্সিমামই মালিক হচ্ছে মহিলা। তো এইখানে আমি যদি রাত 10টার সময় বেরোই, হঠাৎ করে কেউ আমাকে বিপদে ফেলতে আসবে না, এটা আমি জানি। কারণ ওইখানে হয়তো বা আশপাশে হয় অনেকগুলো মহিলা থাকবে যারা আমাকে বাঁচাবে, অথবা কেউ এটা চিন্তা করার আগে আশপাশে যখন দেখবে এতগুলো মহিলা আছে যে নিজেই ভয়ে চলে যাবে যে না, এখন এরকম কোনো ঝামেলা করা যাবে না। ইনফ্যাক্ট এখানে পুলিশ যারা আছে এরা কিন্তু বিচের ধারে ধারে টহল দেয়। এই শহরটা পুরো বিচের ধারে, আপনি মেন রাস্তা দিয়ে গেলে পা দিয়ে বিচ দেখতে পাবেন। তো যে কোনো রকম মানে হয় না মাঝে মাঝে যে বড় বড় বিচ গুলোতে মানুষ ডুবে গিয়ে মারা যায়, তো এই এই ঝামেলাগুলো থেকে বাঁচার জন্য এরা নিয়মিত পুলিশ টহল দেয়। তো পুলিশও যখন টহল দেয়, বাই এনি চান্স আমি বিচের ধারে গিয়ে বসেছি, হয়তো বা সমুদ্রের একটু বেশি কাছে বসে আছি, তো এটা একটু বলতে অদ্ভুত শোনায় যে একটা পুলিশ গিয়ে একটা ছেলেকে যেভাবে অ্যাপ্রোচ করতেছে, তাকে হয়তো একটু গরম দিয়ে সরাচ্ছে, এই এখান থেকে সরে যাও। একটা মেয়ের সাথে কথা বলার সময় সে বলতেছে ম্যাম একটু সরে বসবেন, আপনার ক্ষতি হতে পারে। ইনফ্যাক্ট এই স্টেটে পাবলিক যে ট্রান্সপোর্ট গুলো থাকে, লোকাল বাস বা কিছু, এইগুলো কিন্তু মেয়েদের জন্য ফ্রি অফ কস্ট, আমি জানি, বা কস্ট থাকলেও সেটা খুবই কম, মানে খুবই নগণ্য নেই। তো এই স্টেটে আমি বলবো যে মেয়েদের প্রতি এরা খুবই খুবই মানে রক্ষণশীল, মানে মেয়েদেরকে কোনো রকম অপমান এরা করবে না। মেয়েরা যাতে প্রপার ক্ষমতায়নে থাকে ওরা সেটাও দেখবে। ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটিতে আমার লেকচারার যারা আছে 90% হচ্ছে মহিলা, ইনচার্জ মহিলা, সবকিছু মহিলা। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে মেয়ে হিসেবে থেকে আমি কোনো রকম নিরাপত্তাহীনতা বোধ করিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, 2-1টা ঘটনা মাঝে মাঝে শোনা যায়। আমার 2-1টা বান্ধবী যখন এখানে আসছে প্রথম প্রথম, তারা 2-1 সময় তাদের মনে হয়েছে যে এখানে হয়তো বা খুব একটা সমস্যা আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেরকম কিছু ফেস করিনি কখনো, কারণ আমি দেখছি যে এখানকার মানুষ মেয়েদের প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল। আহ, একেবারে হচ্ছে আসলে আমি বলি যে আমার যদি আসলে এই তথ্যটি আমার কাছে একবারে হচ্ছে আশ্চর্যজনক মনে হলো যে এমনিতেই আসলে আমরা দেখেছি যে কিন্তু একবারে হচ্ছে 8টা 9টা দোকান হচ্ছে মহিলা চালায়, আবার যে তেলের পাম্প রয়েছে সেখানে আসলে অর্ধেক কর্মী মহিলা, আবার রাতে যারা এটা আমারও রাস্তা পরিষ্কার করছে। অদ্ভুত লাগছে। আমি আজকে যখন সন্ধ্যাবেলা বের হয়েছি, আমি তেলে পাম্পে গিয়ে আমি তাকায় তাকায় দেখতেছি যে আমাদের ওখানে আসলে বাংলাদেশে, আমি তো যশোর থেকে, আমি যশোরে কোনোদিন কোনো তেলের পাম্পে কোনো মহিলাকে কাজ করতে দেখিনি দাদা, বিশ্বাস করেন। একবারের জন্য দেখিনি। আমি এইখানে যেই পাম্পেই যাই না কেন 50% ওয়ার্কার আপনি মহিলা পাবেন নিঃসন্দেহে। এটি আসলে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মানে এটি একটি নারীর অধিকার বাস্তবায়নের যে একটি চমৎকার বিষয় সেটি। কারণ আমি বিষয়টা হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে যদি বলি যে শুধুমাত্র ঢাকা যে শহর, যে সিটি কেন্দ্রিক যে শহর, সেখানে একটি নিরাপত্তার যে বিষয় থাকে, কিন্তু এর বাইরে আপনি যেটি বললেন যে কর্মসংস্থানের দিক থেকে সেটি কিন্তু আমার এরিয়াতেও নাই, আসলে যতগুলো তেলের পাম্প আছে সেটিও নাই। এবং হ্যাঁ, ঢাকাতেও আমি যতগুলো আসলে তেলের পাম্প দেখেছি সেখানেও আসলে এরকম দেখি নাই। এটি হ্যাঁ, খুবই এখানে বড় একটি থেকে ছোট দাদা সব জায়গাতেই মহিলারা আছে মোটামুটি। তবে তেলের পাম্পের বিষয়টা আমার নিজেরও অবাক লাগে আমি যখনই দেখি। এটি আসলে অনেকটা মানে মানে এটি অনেকটা আসলে একটি মেজারমেন্ট হচ্ছে তুলে ধরছে যে আসলে
তারা কি পরিমাণ সেফ ফিল করে আসলে হয়তো সেক্ষেত্রে, নাহলে তো আসলে এটি সম্ভব হতো না। হ্যাঁ, এবং এটি আমাদের ভাবনারও বাইরে আসলে অকল্পনীয়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে আপনার এই তথ্যটি আসলে আমাদের খুব কাজে লাগবে। আমরা অবশ্যই এক সময় না এক সময় যৌথ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আসলে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে আমাদেরও নারীদের ক্ষেত্রে তেলের পাম্পে কাজ করার যে সুযোগ সেটি আসলে বাস্তবায়িত করতে পারে কিনা বাংলাদেশ সরকার। তো এর পাশে ধন্যবাদ কৌশিকী মিত্র, স্নেহা, নরেন চন্দ্র রায়, যেটি আপনার কাছে এবার আমি জানতে চাবো যে আপনিও তো আসলে যে কৌশিকী মিত্র স্নেহা আসলে যেই কথাটি বললো যে এটি কি আসলে আপনি আগে থেকে জানতেন নাকি, না আপনারা আসলে বা আপনি অবাক হয়েছেন? স্যার, দাদার যে নিরাপত্তার ব্যাপারটা নিয়ে, না, বিশেষ করে কর্মসংস্থানের যে বিষয়টা, আমি নিরাপত্তার বিষয়টা দেখছি না, সেটি হচ্ছে কর্মসংস্থান। কারণ এটি ওমেন, নারীর অধিকারের দিক থেকে যখন কাজ করছে, তার মানে তাদের অর্থনৈতিক যে সীমাবদ্ধতা সেটি দূর হয়েছে, তাদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি দূর হয়েছে, এবং তাদের যে সোসাইটিতে যে একটি সহজভাবে গ্রহণ করে নেওয়ার যে প্রবণতা সেটি হয়েছে। তো সেটি কি আসলে আপনি কিভাবে দেখছেন, এবং আমরা আসলে কিভাবে একটি ইমপ্লিমেন্ট করতে পারি, মানে এই যে সিকিউরিটি, কর্মসংস্থান, তো সেটি হয়তো আসলে যৌতুককে আসলে কমাতে হয়তো অনেক সহযোগিতা করতে পারে, সেইটি নিয়ে বলবেন একটু। ব্যাপার হচ্ছে যে রিসেন্টলি আপনারা হয়তো জেনেই থাকবেন যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচন হলো আর কি, রিসেন্টলি। তো সেখানে আমরা যদি দেখতে পাই যে আদিবাসী নামে এক মহিলা মানে বিধায়ক হয়েছেন এবার। তো ব্যাপার হচ্ছে যে একজন নারী যেখানে একজন এমএলএ তে পার্টিসিপেট করলো, ইলেকশন করলো, অ্যান্ড ফাইনালি তিনি একজন এমএলএ হয়ে গেলেন আর কি। তো এটাও বোঝা যায় যে যে নারীরাও তাদের লিমিট থেকে কি বলে সমাজ থেকে বেরিয়ে গিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজের অগ্রণ্য ভূমিকা পালন করতে পারে। এটাও তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি বলতে পারি। এবং আমি বলতে পারি যে আমি যেহেতু এখানে আছি, আমরা তো দেখতি আশেপাশে দেখি, যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অনেক কৌশিকী মিত্র যেটা বললেন আর কি, যে উনি যেমন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকানের সামলাচ্ছেন, নারীরাই সামলাচ্ছেন। সেম এখানেও দেখা যায় যে অনেকগুলো দোকানে তারাই অনেক কিছু বিক্রি করছেন। তারপরে আপনার সবজি বাজার থেকে শুরু করে তারাও নিজেরাও সবজি বাজার করছেন। তো ব্যাপার হচ্ছে যে একটা বাজারের মধ্যে যদি নিরাপত্তা আসে বলেই যাচ্ছে, ব্যাপারটা এরকম আর কি, চলাফেরা করছে স্বাধীনভাবে। তারপরে সেখান থেকে তারা নিজেরা কিছু আয় করছে, সেখান থেকে আয় করে নিজের পরিবারে আর্থিকভাবে ভূমিকা রাখছে। এবং তারা বুঝতে পারছে যে দিন শেষে যে এভাবে যেহেতু তারা চলাফেরা করতেছে, তারা অনেক কিছু শিখতেছে, হয়তো তারা নিজেদের বাচ্চাদেরকে পড়ালেখার কাছে গুরুত্বপূর্ণ রাখছে যে পড়ালেখা আসলে মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তোমরা গুরুত্বপূর্ণ করো মেয়েরাও। আর আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার ইউনিভার্সিটিতেও প্রচুর পরিমাণে মেয়ে স্টুডেন্ট আছে। এবার ব্যাপার হচ্ছে যে তারাও চায় যে তারা আপনার গ্রাজুয়েশন, আপনার এমএসসি, আপনার পিএইচডি, তারপরে তারা নিজেরা সব কিছু করবে, তারপরে তারা তাদের পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো সেদিক থেকে আমি বলবো যে এইভাবে যদি পড়াশোনা করা যায় বা এইভাবে যদি প্রতিষ্ঠিত হওয়া যায়, তাহলে সেটা আমাদের সমাজের জন্য যৌতুক বিরোধী, যেটা আপনি বলেন যে যৌতুকের বিরুদ্ধে কথা বলার মতো একটা অবশ্যই অপরচুনিটি। আর আমি তখন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি এখন ইনক্লুড করছি। সেটা হচ্ছে যে আমাদের সমাজে যারা যে এই যে মেয়েগুলো পড়াশোনা করলো, চাকরি করলো, তারপরে দিন শেষে কি করলো যে বাবা সুন্দরভাবে একটা ছেলেকে, ধরেন যে সে বিসিএস ক্যাডার হয়ে আছে বা ব্যাংকে চাকরি করে বা অন্য কিছু চাকরি করে, দেখা গেল যে 20-25 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে মেয়েকে বিয়ে দিল। তো আমি বলবো যে এদিক থেকে আমি ওই সকল বাবা, ওইসব কাকু, ওইসব মেসমশাই সবাইকে আমি বলবো যে আপনারা কখনোই এভাবে যৌতুক দেবেন না। আপনার মেয়ে একটা জব করে, আপনি কেন যৌতুক দিবেন? আর আপনি যে টাকাটা, আপনার যে টাকা আছে সেটা আপনার কষ্ট করা টাকা, আপনি কেন অন্য একটা ছেলেকে দেবেন? আপনি সেটা জমা রাখবেন, এবং আপনি যদি কোনো ছেলে আসে আপনারা নিজেরা প্রতিরোধ করে তুলুন, আমরা দেবো না। তুমি বাবা, আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে, তুমি নিজে কিছু একটা করো, আমার মেয়ে কিছু একটা করছে, তাতে তোমরা সুন্দরভাবে চলো। কিন্তু আমার টাকা আমি তোমাকে কেন দিতে যাব? বা আমার মেয়ে যে এত পড়াশোনা করলো। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের গ্রামাঞ্চলে ঘটে কি, যে ম্যাক্সিমাম ছেলের পক্ষে বাবা মা বলে আমার ছেলেকে আমি এতদূর পড়াশোনা করালাম, তাহলে এতদিন যে টাকাটা ইনভেস্ট করলাম, তাহলে আমার কি আসলো? তো আমি সেই সকল বাবা মার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে তাহলে আপনারা কি তাহলে আপনার ছেলেকে তাহলে কি একটা মেয়ের কাছে বিক্রি করে দিতে যাচ্ছেন? আফটার অল বিক্রি বলা যায় এটাকে। আপনি ছেলেকে দিলেন, টাকা নিলেন, এটা বিক্রি। দেন কি করবে? দেন এরপরে আমি একটা নর্মাল কথা বলতে বলি, দেন মনে করেন যে বিয়ের পরে মেয়ে তখন কথা শোনাবে
এবং দেখা যাবে যে মেয়ের কথা অনুসারে ছেলে কথা শুনবে, তখন বাবা মা বলবে এই যে তুমি তো বৌমার কথা শুনতেছ, তুমি তো ভালো হলো না, তুমি বাবা মাকে দেখতেছো না, মানে নানা নানা প্রশ্ন আসবে। তো আমি তাদের সেই বাবা মাকে বলি যে এখানে অবশ্যই তার বইয়ের কথা শোনা উচিত, কারণ সে তো কিছু টাকার বিনিময়ে সে বিক্রি হয়ে গেছে। তো একটা মেয়ে যখন এত কিছু দিল, 15 লাখ টাকা দিল, 5 লাখ টাকা সোনা দিল, 5 লাখ টাকা দিয়ে ঘর সাজিয়ে দিল, 2-3 লাখ টাকার একটা গাড়ি দিল, তো আমি এত কিছু দিলাম, তো আপনার বিয়ের পরে আমি টাকা দিলাম, আমি তোমার কথা শুনবো, আমি আপনাদের আদর্শ পালন করব, এটা কেমন হয়? এটা তো মানে এটা আমি পার্সোনাল প্রশ্ন করতেছি কেন, মানে এটা আমি পার্সোনালি বলতেছি, যদিও এইগুলো প্রশ্ন একটা মেয়ের পক্ষে সংসার করতে গেলে এগুলো কখনোই করা উচিত না, কারণ যদি একটা মেয়ে এগুলো কোশ্চেন নিয়ে সংসার করে তাহলে সেই সংসার টিকবে না। এবং ছেলে পক্ষরা যদি ভাবে যে সে আমাদের বৌমা, তার দায়িত্ব সব কাজ করা, তাহলে সেটা তো একটা অশান্তি হয়ে যাবে। আপনারা সবাইকে মিউচুয়াল করে চলতে হবে। কিন্তু আমি যেটা বলবো যে মেয়ে পক্ষের বাবা মা ওইরকম কাকু মেসমশাই যারা আসেন, তারা আপনারা কখনোই যৌতুককে বলবেন আপনার, কারণ আপনারা যারা উচ্চবিত্তরা আছেন, আপনারা যদি বন্ধ করেন তাহলে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তারা ইজিলি যৌতুক দেবে না, কারণ আপনারা প্রতিরোধ গড়ে তুললেই এটা সম্ভব। আদারওয়াইজ যারা লোয়ার ক্লাসে, তাদের তো টাকাই নেই, তারা তো দিতেই চায় না, তাদের তো টাকা নেই দাদা, বুঝতে পারছেন? তো এই আর কি। আর নিরাপত্তার ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে ইন্ডিয়াতে ভালো নিরাপত্তা আছে। আমার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, কারণ এটা বলে মানে নিরাপত্তার ব্যাপারটা আমি শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ভোটের আগে আমরা রাত 12টার দিকে আমরা বেরিয়েছিলাম, আমরা ক্যাম্পাসের মাঝে, ক্যাম্পাসের বাইরে না, কারণ বিশ্বভারতী তো অনেক বড় ক্যাম্পাস, তো ওই ক্যাম্পাসের সাইডে আমরা বেরিয়েছি রাত 12টার দিকে। তো বেরোলাম, তখন হঠাৎ করে আমাদের ইউনিভার্সিটিতে একটা গাড়ি আসলো, এসে বললো যে তোমরা কারা? বললাম যে আমরা বিশ্বভারতী স্টুডেন্ট। তখন ওরা বললো যে তোমরা স্টুডেন্ট ভালো কথা, তোমাদের ক্যাম্পাস, কিন্তু তোমরা এখন থেকে বেরোবে না। আপনার এখন বলতে তোমাদের ভোট শেষ হওয়ার 1 সপ্তাহ পরেও বেরোবে না, কারণ কোনো কিছু হয়ে যেতে পারে। কারণ এটা সিম্পল, এটা আমি ভারতকে কোনো কিছু বলতেছি না যে এটা আমি ভারতের এগেনস্টেও কথা বলছি না, কারণ নির্বাচনে আমাদের দেশেও তাই হয়। নির্বাচনের সময় আগে আমরা এমনিতেই অস্থির থাকি যে কোনো কিছু হবে কিনা, সেরকম ভাবে ব্যাপারটা। তো এবার ব্যাপার হচ্ছে যে আপনি একটা বাইরের দেশে ইউনিভার্সিটিতে পড়ে এসে রাত 12টার থেকে ইউনিভার্সিটির গাড়িতে কি ঠেকা পড়লো যে আপনাকে গিয়ে বলতেছে যে এত রাতে বেরোবেন না এবং ভোটের রাতে বেরোবেন না, আপনারা নিজের ঘরে থাকুন, যা দরকার সন্ধ্যার মাঝে সবকিছু সেরে নেবেন, ক্লাস করবেন, ক্লাসের পরে যা কিছু সন্ধ্যার আগে ঘুমে চলে যাবেন। তো সেদিক থেকে আমি বলবো যে ইন্ডিয়াতে যদি অনেকে ভাবতে পারে যে আমি ইন্ডিয়াতে যাব, পড়াশোনা করব, একটা মেয়ে মানুষ, তার বাড়ি চট্টগ্রাম, সে যাবে গুজরাটে, তো আমি যে এতটা পথ যাব আসবো, আমার নিরাপত্তা কোথায়? আমার মাঝপথে তো কোনো কিছু হতেই পারে। আর ম্যাক্সিমামে আমি যতটা দেখেছি, ম্যাক্সিমামের মেয়েদের ক্ষেত্রেই প্রবলেমটা হয়। তার বাবা মা মনে করে যে আমার মেয়েটাকে পাঠাবো, সে ঠিকঠাক থাকবে কিনা। তো আমি মনে করি যে এটা আসলে এটা কোনো প্রবলেম না, কারণ আমরা জাস্ট বাংলাদেশ থেকে ভারতে এসেছি এবং অনেক দাদা দিদি আছেন, অনেক তারা বাংলাদেশ থেকে জার্মানি, ইউএসএ, অনেক অনেক দেশে পড়াশোনা করছেন। আসলে সবই সম্ভব, সেটা শুধু মনের মনের শক্তিটা দরকার এবং আপনাদেরকে নিজের করতে হবে, চেষ্টা করতে হবে। আর নিরাপত্তা নিয়ে ভারতের মধ্যে কোনো আমার সমস্যা নেই, এটা আমি বলতে জি। নয়নচন্দ্র রায়, খুবই ধন্যবাদ। আমি কৌশিকী মিত্র, আপনার কাছে একটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে সেটি মানে অর্থনৈতিক যে একটি স্বাধীনতার বিষয়, সেটি আমরা জানি যে পৃথিবীর যে দেশগুলো আসলে স্কলারশিপ প্রদান করে, তারা একজন শিক্ষার্থীর জন্য সমস্ত খরচই বহন করে। তো সেক্ষেত্রে আইসিসিআর স্কলার যারা আছে, তারা আসলে কি পরিমাণ অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে থাকে, এবং একজন মেয়ে হিসেবে আসলে এই স্বাধীনতাটি মানে আপনি আপনার শিক্ষা জীবনে কি হিসেবে উপভোগ করছেন, এবং আমাদের যে মেয়েরা শুনছে তাদের উদ্দেশ্যে এটি নিয়ে কি বলবেন? হ্যাঁ, মোটামুটি যে কোনো স্কলারশিপই একটা ভালো অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু এমন অনেক উন্নত দেশ আছে যাদের স্কলারশিপের টাকার উপরেও সম্ভবত ট্যাক্স বা কিছু একটা থাকে। কিন্তু আইসিসিআর এর একটা সুবিধা হচ্ছে, প্রথমে আপনি যেটা বলছিলেন যে আইসিসিআর কেন বেছে নেব, তো সেইটার উত্তর হিসেবে আমি এটা বলতে পারি যে আইসিসিআর এর আমরা যে স্কলারশিপের যেটা পাই, সেটার উপরে কিন্তু কোনো আলাদা ট্যাক্স নাই। সুতরাং যেটা আমরা পাচ্ছি সলিড, সেটা আমাদেরই। এখন এখান থেকে অনেক রকম খরচ থাকে, সেটা ইউনিভার্সিটি ভেদে। আপনার হোস্টেলের খরচ আপনার থাকে, যদি ইউনিভার্সিটির হোস্টেলে মিল প্রোভাইড করে তো মিলের খরচটাও আপনাকে স্কলারশিপের টাকা থেকে দিতে হবে।
আপনার যাতায়াত বা আপনার যে স্টেশনারি সেগুলো আপনার খরচ আপনার। তারপরে হচ্ছে মানে টুকিটাকি আপনার যেটা খরচ সেটা আপনার স্কলারশিপ থেকেই আপনাকে ম্যানেজ করতে হবে। এখন আমার ইউনিভার্সিটিতে যেটা সেটা হচ্ছে আমার কিন্তু জাস্ট ওরা হোস্টেলে থাকার জায়গাটা প্রোভাইড করছে, খাওয়ার বিষয়টা টোটালি আমার, আমাকে বাজার করে আমাকেই রান্না করে খেতে হবে। ইনফ্যাক্ট মানে হোস্টেলে কোনো রান্না করার ব্যবস্থাও নাই। তো আমি আমি যে ইলেকট্রিক চুলোটা কিনবো সেটাতে আমি আমার মতো রান্না করে খাবো। এটা হচ্ছে তার মানে এখানে কিন্তু আমাকে এক্সট্রা করে নিজের মতো কিনে খরচ করে খেতে হচ্ছে। অন্যদিকে আমারই একটা বান্ধবী যে দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কলেজে পড়তে গিয়েছে, তার কিন্তু হোস্টেল থেকে মিল প্রোভাইড করে, সুতরাং তার কিন্তু সেই খরচটা হোস্টেল ফিজের সাথেই চলে যাচ্ছে। তো এইটা মূলত আইসিসিআর এর আন্ডারে যে ইউনিভার্সিটি গুলো আছে, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটার উপরে অনেকাংশে আপনার ডিপেন্ড করে যে আপনি যে স্টাইপেন্ডটা পাচ্ছেন সেটা আপনাকে কতটুকু সচ্ছলতা দিবে। অবশ্যই দিল্লির দিকে খরচ একটু বেশি, আমাদের এইদিকে খরচ তুলনামূলক কম। দাদাদের ওইদিকে কেমন আমি সেটা বলতে পারবো না। তো এরকম তারপরে অনেক ক্ষেত্রে আমি যেমন ফার্মেসিতে পড়ছি, অনেক সময় আমাদেরকে ল্যাবের এক্সপেরিমেন্টের জন্য স্যাম্পল কিনতে হয়। তো এটা ল্যাব থেকে প্রোভাইড করার কথা, জেনারেলি কিন্তু প্রোভাইড করে, বাট আমার ইউনিভার্সিটিতে এটা নিয়ম হচ্ছে যে যখন যে ব্যাচের এক্সপেরিমেন্ট হবে তাকে সেই কেমিক্যালটা প্রোভাইড করতে হবে। তো সেখানেও আমার একটা এক্সপেন্স কিন্তু যাচ্ছে। তো এইটা আসলে নির্ভর করতেছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে যারা আইসিসিআর অ্যাপ্লাই করতেছে, আমার ক্ষেত্রে এটা আমার ভুল হয়েছে, আমি যে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি সেখানে অলরেডি কারা পড়তেছে আমার একটা খোঁজ নেওয়া উচিত ছিল। খোঁজ নিয়ে তাদের থেকে শোনা উচিত ছিল যে আপনাদের স্কিমটা আসলে কেমন যায়, খরচটা কেমন যায়। এটা আমি অনুরোধ করব যে যারা ভবিষ্যতে আইসিসিআর এর অ্যাপ্লাই করবে, যে যে ইউনিভার্সিটি তারা তাদের উইশ লিস্টে রাখতেছে, অবশ্যই তারা যেন ট্রাই করে সেই ইউনিভার্সিটিতে যারা অলরেডি অধ্যয়নরত তাদের কাছ থেকে একটু খোঁজ নেওয়ার যে আসলে কি কি ফ্যাসিলিটিস তারা পাচ্ছে আর কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে না। কারণ অনেকের ক্ষেত্রে এমন অনেক ফ্যাসিলিটি, যেমন আমার এখানে আমার রান্না করে খেতে হচ্ছে, যেটা আমার জন্য একদম মানে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ আমি জীবনে কখনো আগে রান্না করিনি। তো এই বিষয়গুলো যদি একটু খোঁজ নিয়ে আসা যায়, অবশ্যই শিখতে তো হবেই, কিন্তু নিজের মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে আসা যে না আমার কিন্তু গিয়ে এগুলো করতে হবে, এরকম একটা প্রিপারেশন কেউ যদি মেন্টালি নিয়ে আসে, অবশ্যই তার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা আরো অনেক বেশি সহজ হবে, নিজেকেই নিজে তখন তার গাইড করতে সুবিধা হবে। এটাই। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে জানেন যে আমরা আসলে বাংলাদেশের মানুষজন শুরু থেকে অতিথি পরায়ণ। তো সেক্ষেত্রে আপনি যে এখানে আছেন, তো সেখানে আসলে হুম। ওয়েলকাম বা স্বাগত বা আসলে কিভাবে, বা তারা আসলে কতটা ওয়েলকাম প্রিয় আর কি? আহ এখানে একটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশ আর ভারত তো একদম কাছাকাছি একটা দেশ, আমরা বর্ডার শেয়ার করি। তো এই জিনিসটা পশ্চিমবঙ্গের লোক যতটা ফিল করে যে না বাংলাদেশ আসলে ভারতেরই একসময় অংশ ছিল, আমরা কিছুটা হলেও ওদের আপন, এটা পশ্চিমবঙ্গের লোক যতটা ফিল করে, এটা কিন্তু এখানকার লোক অতটা ফিল করে না। এরা এখানে আমাদেরকে টোটাল ফরেনার হিসেবে ট্রিট করে, মানে ওদের ধারণা হচ্ছে আমাদের ইন্ডিয়া সম্পর্কে কোনো ধারণাই নাই, ওদের কালচার বা ওদের সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই নাই। তো এই দিক থেকে যখনই এখানকার কোনো ইন্ডিয়ানের সাথে আমার আলাপ হয়, তার প্রথম টার্গেটটা এরকম থাকে যে তার আশপাশে তার সংস্কৃতিতে যে যে জিনিসগুলো আছে সে আমাকে মানে একটানে বাচ্চাদের যেমন শেখায় সেভাবে শেখায় দেওয়ার চেষ্টা করে। এখানে এটা এরকম, এখানে ওটা ওরকম, এটা এইভাবে আমরা শ্রদ্ধা করি, এটা পছন্দ না আমাদের, এভাবে একটা বোঝায় দেওয়ার চেষ্টা করে। তারা চেষ্টা করে আমাদের আপন করে নেওয়ার, কিন্তু অবশ্যই তাদের মাথার মধ্যে এটা কাজ করে যে একটা ফরেনারই থাকবে, এর কাছ থেকে বেশি কিছু আশা করার দরকার নেই। তবে একটা জিনিস আমি বলবো যে এখানকার মানুষ যদি আপনাকে দেখে যে আপনি বিপদে পড়ছেন রাস্তায়, আপনাকে কখনো ফেলে দেবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ আমার নিজেরই একবার আমি রাত 10টার দিকে বাইকে তেল হয়ে শেষ হয়ে গেছে, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি, তো সুন্দরভাবে দুইটা লোক আমাকে ঠেলে ঠেলে আমার হোস্টেল পর্যন্ত পৌঁছায় দিয়ে গেল। তো অতিথি পরায়ণ না হলেও তারা সাহায্য করতে পছন্দ করে, এটা আমি বলবো। আপনি একটা জিনিস বললেন যে আসলে বাইকে করে আপনার তেল শেষ হয়ে গেছে রাত 10টায়,
সেক্ষেত্রে আপনাকে হোস্টেল পর্যন্ত পৌঁছায় দেয়। আমি আসলে এটি নিয়ে একটু আসলে আপনার কাছে কেন বিস্তারিত জানতে চাচ্ছি, আমাদের মেয়েদের যে ভয়টা বা অভিভাবকের যে ভয়টা, এটি হয়তো পরবর্তীতে আমরা দূর করতে সমর্থ হবো আপনার কথার মাধ্যমে। যে মানে আপনি আসলে ট্রান্সপোর্ট কি নিজের ট্রান্সপোর্ট ব্যবহার করেন, এবং ধরেন রাত দিন বা না, কিভাবে আপনি সেটি করেন? না, আমার আমার ইচ্ছে আছে। আমি আমার বন্ধুর সাথে ছিলাম, তো দুইজন মিলে আটকা পড়ে গেছিলাম, তো সুন্দরভাবে আমাদের ঠেলতে ঠেলতে আমাদের হোস্টেল পর্যন্ত নিয়ে আসছিল। আর হ্যাঁ, এটা বললেন ধন্যবাদ। এখানে আপনি যদি রাস্তায় বের হন, আপনি দেখবেন যে অনেক মেয়ে নিজের মতো স্কুটি চালায় চালায় যাচ্ছে। ইনফ্যাক্ট আন্টিরা তাদের ছেলে মেয়েদেরকে পিছনে করে নিয়ে স্কুলে ড্রপ করতে যাচ্ছে, অথবা স্কুল থেকে নিয়ে আসতেছে। মানে এখানে তুলনামূলক ভাবে বাংলাদেশে যেমন মেয়েদের নিজস্ব ট্রান্সপোর্টের পরিমাণটা কম, এখানে মেয়েরা অনেক বেশি নিজেদের ট্রান্সপোর্ট ইউজ করে। সেটা ট্রান্সফার, জি। এটি অবশ্যই তাহলে আমার আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনার কথা শুনে ডেডিকেটেড সেশন রাখার দরকার ছিল আসলে। সেটি মানে আপনার কাছে শুধু প্রশ্নের উত্তর নিতে পারতাম, মনে হতে পারতো, তাহলে ভালো হতো। তো নয়ন চন্দ্র রায়, আপনার কাছে আমি যেটা জানতে চাবো যে সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশ আমরা তো জানি যে বাংলাদেশ থেকে প্রতি বছর হচ্ছে আইসিসিআর এর মাধ্যমে 200 জনের মতো শিক্ষার্থী যায়। আপনার 2021 সালে হয়তো 500 জনের মতো গেছিল। এবং এর পাশাপাশি আর কোন ধরনের স্কিম আসলে রয়েছে কিনা, সেটি হচ্ছে যারা ডিপ্লোমা বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। এর পাশাপাশি মানে আর আর কি কি সুযোগ আসলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে? হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন যে 2021-এ যখন বাংলাদেশে যে বঙ্গবন্ধুর যে মানে জন্মশতবার্ষিকী হলো যেটা, তো সেই তখন থেকে আগে স্কলারশিপের নাম কি ছিল আমার মনে নেই, কিন্তু তারপরে নাম দেওয়া হলো যে আইসিসি আন্ডারস্ক্রিপ্ট সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ স্কিম। দেন এটাতে 200 থেকে 500-তে কনভার্ট করা হলো। আর আরেকটা আছে যে আইসিসির আন্ডার একটা আছে যারা নাট্যকলা নিয়ে পড়াশোনা করে, লাইক যেমন সঙ্গীত ভবনে মিউজিক পেন্টিং, এরা যারা আছে তাদের জন্য 50টা সিট সহ সর্বমোট সারা বাংলাদেশে প্রতি বছর আইসিসিআর 550 জনকে স্কলারশিপ প্রোভাইড করে। তো এছাড়াও আরেকটা আছে যেটা আইসিসিআর এর আন্ডারে, সেটা হচ্ছে আয়ুষ স্কলারশিপ, যেটা আপনার বেসিক্যালি আয়ুর্বেদিক বা কি বলে ওটাকে মানে হোমিওপ্যাথিক এর আন্ডারে স্কলারশিপ প্রোভাইড করা হয়। তো সে কতজনকে দেওয়া হয় সে আমার নাম্বারটা মনে নেই, কিন্তু এটা প্রতি বছর দেওয়া হয় এবং এই বছরও দেবে, কারণ অলরেডি সেটা 15 মে অবধি আমাদের ডেডলাইন ছিল অ্যাপ্লিকেশনের, এবং সেই ডেডলাইন মানে অলরেডি শেষ হয়ে গেছে। তো এছাড়াও আরেকটা স্কলারশিপ আছে বিমস্টেক স্কলারশিপ বলে। তো এটা এটা এই স্কলারশিপও প্রোভাইড করে একটা ইউনিভার্সিটি আছে নালন্দা ইউনিভার্সিটি, যেটা বিহারে অবস্থিত। এবং সেই ইউনিভার্সিটি বিমস্টেকের মতো আইসিসিআর এর মতোই ফেসিলিটিস দেয়, যে ইউজিতে একটু আগে যেটা বললেন যে কৌশিকী মিত্রা, সেটা হচ্ছে যে আমাদের মেইন স্টাইপেন্ড হচ্ছে দাদা 18,000, এবং আপনার শহর বেঁধে হচ্ছে মানে হোস্টেল বা রুমের জন্য 5,500 থেকে 6,500। সেটা আপনার ডিপেন্ড করছে যে আপনি কোন শহরে আসেন। লাইক আমার যেমন এখানকার আমি ডিফারেন্স বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের মাঝে, কলকাতায় দেয় 6,500, আমার বোলপুর শান্তিনিকেতনে দেয় 5,500। তো এরকম ধরে নেন। তো এইরকম ফেসিলিটিস দেয় নালন্দা ইউনিভার্সিটি। তো মানে আইসিসিআর বাদে যেটা হলো আপনার আয়ুষ স্কলারশিপ, বিনস্টেপ স্কলারশিপ, এছাড়াও আগে একটা স্কলারশিপ ছিল এসআইআই, অর্থাৎ স্টাডি ইন ইন্ডিয়া, এইরকম নামে একটা পোর্টালে স্কলারশিপ প্রোভাইড করতো, যে ইউনিভার্সিটি 60%, 70%, 80%। বাট ওই স্কলারশিপ এখন বন্ধ হয়ে গেছে যদিও। কিন্তু এছাড়াও বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে, যে ওই ইউনিভার্সিটির আন্ডারে আপনাকে স্টেপেন্ড পার মান্থ 6,000 রুপি করে দেয়, এবং সেটা প্রতি বছরে দেয়। রিসেন্টলি তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, কারণ আপনি মাসে একটি স্টেপেন্ড পাবেন, তাদের কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, যে এমন হতে পারে যে আপনি প্রতি সেমিস্টারে মিনিমাম 60% আপনার রেজাল্ট লাগবে, তবে আপনাকে স্কলারশিপ প্রোভাইড করবে, অথবা আপনার স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। আপনার যখন আপনি আবার 60% ক্লিয়ার করতে পারলেন, তখন আপনার হতে পারে, এমনও হতে পারে যে 60% না থেকে যে আপনি কোনো সাবজেক্টে ব্যাক হওয়া যাবে না, এমনও হতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করছে যে আপনার ওই ইউনিভার্সিটিতে। বাট তাছাড়াও আর আমার জানা মতে আর কোনো থাকতে পারে, আমার জানা নেই আপাতত। এই আর কি, এই দাদা। জি ধন্যবাদ নয়নচন্দ্র রায়। আমি হচ্ছে কৌশিকী মিত্র, আপনার কাছে যেটি জানতে চাবো, আমি জানি যে যেটুকু আসলে আমার তথ্য সেটি হচ্ছে যে যারা আইসিসিআর স্কলার বা যারা আসলে ভারতে পড়াশোনা করতে চায় তাদের আসলে সেক্ষেত্রে কর্মসংস্থানের কোনো অনুমতি নেই, এবং হচ্ছে মানে ডিগ্রি শেষ করার পরে আসলে নিজ দেশে ফিরে আসতে হয়। সেক্ষেত্রে আসলে মানে কিভাবে আর কি পরিকল্পনা করেছেন?
যেহেতু ফিরে মানে একসময় ফিরে আসতে হবে, সেক্ষেত্রে উচ্চশিক্ষার পথটা আসলে আরো কিভাবে সহজ করা, সেক্ষেত্রে আরো আপনি ভারতেই পড়বেন না আসলে ইউরোপে যাওয়ার এমন একটি ইচ্ছে রয়েছে আপনার? অবশ্যই যখন একটা মানুষ একটা ভালো জায়গায় যায় তার চেষ্টা থাকে আরো একটু ভালো করার। সেই ইচ্ছাটা আমারও আছে। এখন আমি জানি না সৃষ্টিকর্তা কতটুকু সহায় হবেন। আর আপাতত যেটা ইচ্ছা সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দিয়ে যাতে একটা ভালো মার্ক থাকে। কারণ অবশ্যই আপনি যেখানেই এপ্লাই করেন সবকিছুর পাশাপাশি মার্কটাও দেখবে। আমি এটা বলছি না যে মার্কটাই সবটুকু, কারণ মার্কটা সবটুকু এটা এই জামানায় এসে যদি বলি সেটা মূর্খতা। কিন্তু একটা ভালো মার্ক রাখা বাই চান্স রাখা উচিত। কারণ অনেক স্কলারশিপের ক্ষেত্রেই একটু তেরাবেকা হলে সেই ক্ষেত্রে ওরা মার্ক গুলো দেখে। আহ আর অবশ্যই করে চেষ্টা করব ভালো কোথাও যাওয়ার। আর এখানে চাকরি যে নাই সেটা, এটাতে আমি বলবো যে যারা আসছে ভবিষ্যতে বা যারা এসেছে আমরা কখনোই হতাশ হইনি বা হবও না। কারণ এখানে চাকরির বাজার নেই তাতে কি, আমি এখান থেকে পড়ে অন্য কোথাও তো আমার চাকরি হতেই পারে। আমি যদি নিজে জ্ঞান অর্জন করতে পারি সেই ক্ষেত্রে, আমার যদি দক্ষতা থাকে সেই ক্ষেত্রে চাকরির অভাব নিশ্চয়ই হবে না। সেই জন্য হতাশ জি। হওয়ার কিছু নাই। ভবিষ্যতে যারা আসবে ওদের এটা একটা বড় কনসার্নের বিষয় থাকে। আমি দেখি সবাই বলে যে চাকরি তো হবে না, কিন্তু আসলে এখানে বাংলাদেশের তুলনায় অনেক সাবজেক্টেই কারিকুলাম একটু আলাদা। কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশি জানতে পারি। তো এই জানাটাই যদি ভালোভাবে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে তোলা যায়, অবশ্যই অন্য কোথাও না কোথাও চাকরি হয়েই যাবে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কৌশিকী মিত্র জি, ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাবো, যেহেতু হচ্ছে একজন স্টুডেন্টের হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের নিজ দেশে থাকার কারণে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকার সুযোগ হয়। সেই সাথে অনেকে রাজনীতিতেও যুক্ত হয়, কিন্তু যেহেতু একজন বিদেশি শিক্ষার্থী সেক্ষেত্রে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু এক্সট্রা কারিকুলামে আসলে মানে আপনাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকশিত করার জন্য আসলে কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, এবং যারা আইসিসিআর স্কলার রয়েছেন তাদের নিয়ে আসলে কোনো ধরনের ইভেন্ট আসলে হয় কিনা মানে ভারত সরকার কর্তৃক? আমি জানি যে পৃথিবী ব্যাপী হচ্ছে প্রতি বছর মনে হয় 4 থেকে 5 হাজার শিক্ষার্থী হয়তো আইসিসিআর এর আন্ডারে আসলে পড়াশোনা করতে আসে ভারতে। হ্যাঁ, মূলত আহ বাংলাদেশের যে হাই কমিশন গুলো আছে তারা যখন এখানে স্টুডেন্টকে পাঠায়, তারা পাঠানোর সময় নিজেদের থেকে সংবর্ধনা দিয়ে পাঠায়। আবার আমরা যখন এখানে পড়তে আসি কোনো কোনো জায়গায় বাৎসরিক প্রোগ্রামের আয়োজন করে আইসিসিআর। ইনফ্যাক্ট আপনি যখন এখান থেকে গ্রাজুয়েট হয়ে বেরোবেনও তখনও আপনার জন্য ওরা সমাবর্তনের ব্যবস্থা করে। দুর্ভাগ্যবশত এটা মানে বলতে খারাপ লাগছে, সেটা হচ্ছে মানে একদম আইসিসিআর ওরিয়েন্টেড তেমন কোনো স্কিম আমাদের জন্য নাই যে আমাদেরকে আলাদাভাবে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া বা আমাদের জন্য আলাদা কোনো ক্যাম্প করা, এরকম ব্যবস্থা এখনো পর্যন্ত নাই। আর রিসেন্ট আমাদের এখানে আমাদের ইউনিভার্সিটিতে জোনাল অফিসার এসেছিলেন। তাকে আমরা বলেছি যে আমাদের অনেক সময় ইন্টার্নশিপ পেতে সমস্যা হয়। আমরা যেহেতু ফরেন স্টুডেন্ট, অনেক কোম্পানি থেকেই আমাদেরকে ইন্টার্নশিপ অফার করতে চায় না যখনই তারা শোনে আমরা বাইরে থেকে আসছি। তো উনি বলেছেন যে উনি বিষয়টা দেখবেন। আমি আশাবাদী উনি দেখবেন। তবে যদি আপনি বলেন যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এ থাকার কিরকম ব্যবস্থা আছে, সেটা হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটিতেই অনেকগুলো ফোরাম থাকে। তো আপনি চাইলেই যে কোনো ফোরামে অংশগ্রহণ করতে পারেন। আপনি ফরেনসিক স্টুডেন্ট বলে যে আপনাকে ওরা নিবে না সেরকম কোনো ব্যাপার নেই। বরঞ্চ ফরেন স্টুডেন্টরা সেখানে গেলে ওরা খুবই উৎসাহের সাথে আপনাকে নিবে এবং আপনি সেখানে থেকে ওদের কালচার সম্পর্কে আরো জানতে পারবেন। ইনফ্যাক্ট নিজের কালচার নিয়ে ওদের সাথে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, যেটা খুবই পজিটিভ হিসেবে ওরা দেখে। যে কৌশিকী মিত্র, খুব চমৎকার আসলে। যেহেতু এটি হচ্ছে মানে আমরা গল্প, মানে যেহেতু হচ্ছে আইসিসি এর স্কলারশিপ এবং ভারতের উচ্চশিক্ষা সফলদের গল্প এবং দিক নির্দেশনা আলোচনা করছি, তো আসলে আমরা মনে করি যে আসলে এখানে কিছু আমরা যেমন সুবিধার কথা বলবো, হয়তো কিছু অসুবিধা উঠে আসতে পারে। তো একজন দর্শক আসলে আমাদের একটি কমেন্ট করেছেন, সেটি হচ্ছে যে আইসিসিআর এর আসলে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। মানে এটি মানে আমি আপনাদের যদি কোনো মূল্যায়ন থাকে, বিশেষ করে যদি আমি মনে করি যে যেহেতু এটি আপনারা একটা দেশে বাইরে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে হয়তো কোনো নেগেটিভ ফিডব্যাকও আসতে পারে। তো আপনাদের অবস্থান থেকে যদি বলা সম্ভব না হয় তাহলে আমি এটি জানতে চাবো না। আর এটি আমরা পরবর্তীতে আসলে সেই দর্শককে আসলে পার্সোনালি জানিয়ে দিতে পারবো। সেই জায়গা থেকে আমি এক্সপান্স, ঠিক আছে। রুদ্র,
কারণ সরকার বিচিত্র। আমি আসলে আপনার এই প্রশ্নের উত্তরটা পরবর্তীতে আমরা আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সব থেকে যে আশ্চর্যজনক যে বিষয় আজকের যেটি আসলে আমরা তো সবসময় জানি যে আসলে তথ্যের প্রবাহ অনেক মানে অপরচুনিটির সুযোগ সৃষ্টি করে, যেমন আবার নতুন নতুন পদক্ষেপ নিতে সহযোগিতা করে। তো কৌশিক ইউনিভার্সিটি আপনি যেটা বলেছেন যে আপনার ইউনিভার্সিটি আসার পরিবেশে এসেছে, সেটি আসলে আমাদের মেয়েদের জন্য অনেক আশাব্যঞ্জক করেছে আমি মনে করি। আর নয়ন চন্দ্র রায়, আপনার কাছে আমি যেটা জানতে চাবো সেটি আমি এর আগেও প্রথমে আপনার কাছে এটি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের ওই দিক থেকে যদি কোনো একজন শিক্ষার্থী প্রস্তুতি শুরু করে, সেটি সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী যদি প্রস্তুতি শুরু করে সিসিআর এর জন্য, কারণ আপনি জানেন যে প্রস্তুতি থাকলে আসলে নির্বাচিত হওয়ার একটি সুযোগ চান্স বেশি থাকে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে একাডেমিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং পড়াশোনার ক্ষেত্রে কিরকম আসলে প্রস্তুতি নেবে? মানে যে ব্যাপারটা হলো যে সবার আগে যেটা একটু আগে কৌশিক মিত্র বলেছিলেন যে রেজাল্ট ফেয়ার করে না, আবার ফেয়ার করে। ঠিক আপনাকে একটা মিনিমাম রেজাল্ট রাখতেই হবে, যে যেটাতে আপনি প্রাইমারি লেভেলটা আপনি অ্যাটলিস্ট ক্রস করবেন, যে আপনি এলিজিবল অ্যাপ্লিকেশনের জন্য, এটুকু আপনাকে মিনিমাম রাখতেই হবে। দেন পরের ব্যাপার হচ্ছে যে আপনাকে দেন পরে হবে কিনা বা চান্স পাবেন কিনা সেটা তো সৃষ্টিকর্তা ছাড়া বা পরের স্টেপ ছাড়া তো কেউ জানে না আসলে। তো আমি হয়তো প্রথম দিকেই বলেছিলাম যে আপনাকে যখন আপনি আইসিসির ট্রাই করবেন, সেই জন্য আপনি শুধু যে আইসিসির উপর পুরো ডিপেন্ড হয়ে থাকবেন, সেটা যদি আপনি হয়ে থাকেন, সেটা আপনার, আমি বলবো যে এগুলো ফল্টের মধ্যেই পড়ে যাবে। আপনাকে চেষ্টা করতে হবে সব দিক থেকে। আরেকটা ব্যাপার যে আপনি যেটা বললেন যে স্কিলের কথা যেটা বললেন, যে তাছাড়া এক্সট্রা কারিকুলাম বা এই টাইপের কিছু, হ্যাঁ, আপনি যখন এক্সট্রা কারিকুলামের মধ্যে কিছু থাকবেন, তবে আপনি একটু হলো প্রায়োরিটিটা বেশি পাবেন। যেমন অনেকে আইসিসির স্কলারশিপের আইএলটিএস লাগে না, তার মানে কি সবারই কারো কারো আইএলটিএস নেই, এমনটা কিন্তু না। অনেকেরই আছে যারা আইএলটিএস করেও এসেছে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আইএলটিএস এর কন্ডিশন দেয় যে মিনিমাম 6.5 বা 6 এরকম লাগবে। তো আপনি যদি আপনার পড়াশোনার পাশাপাশি এইচএসসির পাশাপাশি আপনি আইএলটিএস করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য দারুণ দারুণ বেনিফিট দেবে, যেটা দিয়ে আপনি ইজিলি একটা যে স্টুডেন্ট কষ্ট করে অ্যাকসেপ্ট করতে ভাইবা দিয়ে আপনাকে দেখা গেল সেটা সেই ফেসিলিটিস করতেই হলো না, সেই ফেসটা করতেই হলো না, আপনি ইজিলি সেটা অ্যাকসেপ্ট করে নিল। আর আপনি এক্সট্রা কারিকুলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল অর্গানাইজেশন, বা আপনি মনে করেন যে বিভিন্ন কি বলে পড়াশোনা কম্পিউটার বেস, বা আপনি ধরেন যে ডেটা সায়েন্স নিয়ে পড়বেন, তো আপনি এই ডেটা নিয়ে কোনো একটা প্রজেক্ট করেছেন, সেই প্রজেক্টগুলো যদি আপনি সাবমিট করতে পারেন, সেজন্য আপনার জন্য এগুলো প্লাস পয়েন্ট। এবং আমি মনে করি যে আপনার এক্সট্রা কারিকুলাম কিছু থাকলে তুলনামূলকভাবে আপনি এগিয়ে যাবেন, অন্য ক্যান্ডিডেটের তুলনায় আপনি একটু এগিয়ে যাবেন, এবং যেটা আপনার আইসিসিআর স্কলার পেতে খুব সহায়তা করে। এটা নট অনলি ফর আইসিসিআর স্কলারশিপ, এটা আপনার পুরো ওয়ার্ল্ডের মনে করেন যে কোনো স্কলারশিপ, লাইক ম্যাথস আপনাকে যেটা বললাম, ইউকের বললাম। তো আর আপনি যেটা প্রস্তুতি, আমাদের কথা হচ্ছে যে আমাদের শুরু থেকেই ভালোভাবে, আমি যেটা মনে করি যে আমাকে স্কলারশিপ পেতেই হবে এর কোনো মানে নেই, বা আমাকে বাইরের দেশে যেতেই হবে, বা আমাকে বড় কিছু করতেই হবে। আসলে আমি যেটা মনে করি যে আমাদের জীবনে আমরা যদি শিখতেই থাকি, একটা জীবনে গিয়ে এই যে শিখলাম, একটা জীবনে গিয়ে সেটা আমাদের কাজে লাগবে। আজকে আমি ভালোভাবে শিখলাম, হয়তো সাকসেস হলাম না, যে আমি খুব আইসিসি ট্রাই করেছিলাম এবং আশা করেছিলাম আমার তো পাওয়ার কথা ছিল, বাট আমি পাইনি। সেক্ষেত্রে আমরা অনেক সময় হতাশা হয়ে যাই, না এই জীবনে কি করবো, আমার দ্বারা তো কিছু হলো না। বাট আমি যেটা বলবো যে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন, আজকে যেটা আপনি হয় নাই, দেখবেন যে আপনার সেটা কাজে দিবে। এটা বলতে গেলে আমি এটা শেয়ার করছি আমার নিজের জীবনের কথা, আমি নিজের কথা বলি। আমি নিজের দেশে অ্যাডমিশনের খুব ট্রাই করেছিলাম, এবং আমি ওয়েটিং করে সেই অবধি আমার দেশের কোথাও চান্স হয়নি। চান্স হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা কলেজে চান্স হয়েছে, এবং আমি কলেজে ভর্তি ছিলাম। মানে আমি কয়েকটা ইউনিভার্সিটিতে ভাইবা অবধি ফেস করেছিলাম, কিন্তু হয়নি। তো আমি তখন আমি নিচে ভেবেছিলাম যে আমি কি করলাম জীবনে, আমার তো এই জায়গায় আসার কথা ছিল না, আসলে ব্যাপারটা এরকম, আমার তো কোথাও না কোথাও চান্স পাওয়ার কথা ছিল, বাট হয়নি। তো ওদিক থেকে আমি খুব হতাশাজনক ছিলাম। দেন যাই হোক, ভগবানের কৃপা এবং আমার একটা বন্ধু আমাকে হেল্প করেছে, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড বলতে গেলে, সে আমার ফ্রেন্ড, সে আমাকে বললো যে আইসিসিআর কথা। দেন সেখান থেকে আমি আরেক সিনিয়রের সাথে কানেক্ট হলাম, ও বন্ধু হেল্প করলো। দেন যাই হোক, আজকে আমি এই জায়গায় আসলাম। এই যে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে মেন টপিকটা, আজকে যদি আমি দেশের কোথাও একটা ইউনিভার্সিটি ভর্তি হতাম, হয়তো বা আইসিসিআর জন্য আমি ট্রাই করতাম না,
আশা তো দূরের কথা, আমি ট্রাই করতাম না। এই যে আরেকটা ব্যাপার হলো যে অনেকে আইসিসিআর এর ব্যাপারটা নিয়ে অনেকেই নিজেদের মাঝে ভয় থাকে যে আমাকে এই ডকুমেন্টস রেডি করতে হবে, সেই ডকুমেন্ট রেডি করতে হবে, এইখানে যেতে হবে, সেখানে যেতে হবে, হয়তো খরচা আসে। বাট আমি বলবো যে এখানে বলতে গেলে হয়তো আপনাকে একটু প্রথম দিকে একটু দৌড়াদৌড়ি করতে হতে পারে, এই জায়গা থেকে সে জায়গায় যেতে পারে, বাট কিন্তু আমি মনে করবো এটা আপনার করা উচিত। কারণ আপনি এখন থেকে যদি আপনার নিজের মধ্যে লিডারশিপ নেওয়ার দায়িত্ব শুরু করেন, একটা সময় গিয়ে আপনি আপনার পরিবারের লিডারশিপ নিতে পারবেন। কারণ দিন শেষে যাই করি না কেন আমাদের সবারই পরিবারের প্রতি একটা লিডারশিপ মানে লিডার হতেই হবে পরিবারের প্রতি। এবং সেই দিক থেকে আমি বলবো যে আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। আর আপনি ছোট থেকেই এখন থেকেই বলতে গেলে আপনি পুরোদমে প্রিপারেশন শুরু করেন, নিজের পড়াশোনা করেন, পাশাপাশি স্কিলের কিছু কাজ করেন। আপনি সোশ্যাল বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত থাকতে পারেন, যেটা আপনাকে খুবই খুবই কাজে দিবে। আমি এটা বলতেছি কারণ ব্যাপার হচ্ছে যে হয়তো দেখা গেল যে ইউরোপের কোনো কান্ট্রি আপনি কোনো সোশ্যাল অর্গানাইজেশন মানে মানবিকতার কাজে আসেন, বিভিন্ন ফাউন্ডেশনে মানুষকে হেল্প করতেছেন, সেই ফাউন্ডেশন থেকে আপনাকে একটা সনদ আছে, সেই সনদ দিয়ে আপনাকে দেখলো যে না ইনি তো আসলে স্কলারশিপ যে শুধু একাডেমিকের কারণে হয় এটা কিন্তু না দাদা। তো আমি যেটা বলবো যে আপনি দেখলেন যে আপনি ভাইভাতে খুব ভালো দিয়েছেন, আপনার ইংরেজি দারুণ দারুণ, আপনি আপনি আইএলটিএস এ 8/9 পেয়েছেন, আপনি ইপিটিতে ভালো করেছেন, কিন্তু দেখা গেল যে আপনার আপনি যে একজন হাই কমিশনের যে একজন কে বলে যিনি ভাই বানেন আর কি, তো ওনার সামনে আপনি কথাবার্তার মানে একটু এমন ভাবে বলতেছেন যে ওনার হয়তো মনে হলো না এই ছেলেকে দিয়ে বা এই মেয়েকে দিয়ে আমার হবে না, কারণ স্কলারশিপটা তো উনি দিবেন, স্কলারশিপটা তো আপনাকে দিচ্ছেন। তো এদিক থেকে কি হলো যে আর অন্যদিকে একজন গেল যে মোটামুটি ইংরেজি পারে, বলতে পারি, বেসিক ইংরেজি জানে, কথাবার্তা বলতে পারে, কিন্তু দেখা গেল যে তার আচরণ তার কথাবার্তা ওই স্যারকে অফিসারকে প্রসন্ন করে দিল, দেখা গেলো যে না এনাকে আমাকে দেওয়া যায়। তো মানে এইটা আমি বলতে চাচ্ছি যে আপনি যত স্কিল রাখবেন, আপনি মানুষের সাথে কিভাবে কথা বলতেছেন, কিভাবে আচার আচরণ করতেছেন, সেটাও ডিপেন্ড করে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। মানে আপনি তুফান ব্রিলিয়েন্ট হলে আপনি স্কলারশিপ পাবেন সেটা কিন্তু মেন কথা না, মানে এইটাই যেটা আর কি। কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই স্কলারশিপ পাওয়ার জন্য যেটা বলেছিলেন আমাদের দিদি যে মিনিমাম ক্রাইটেরিয়া ফিল আপ করাই লাগবে, সেই দিকে অবশ্যই। কারণ আপনি মনে করলেন যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিপেন্ড করে না, আপনি এমন একটা রেজাল্ট করেন আপনি অ্যাপ্লিকেশনই করতে পারছেন না। তো সেই দিক থেকে সবকিছু মিলে এইসব চিন্তা ভাবনা করে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আরেকটা কিছু ইনক্লুড করি দাদা, সেটা হচ্ছে যে আমি দুঃখিত যে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে না 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 না, আমি 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 বলি নয়ন চন্দ্র রায়, আসলে আমি নিজে দুঃখিত। কারণ আমি বলি আপনারা বলবেন সেটি, আমাদের মানুষরা শুনবে সেটি, এটি সবসময় উন্মুক্ত অবশ্যই। যে আমি আপনাকে বলি যে আমরা ব্যাপার হচ্ছে যে আমরা যখন দেশের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আপনি নিজেই একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেকে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে। তো আমরা যখন আমি শুরুটা হচ্ছে এরকম যে আমরা যখন এসএসসি অব্দি পড়ি, গ্রামের স্কুলে পড়ি, দেন সেখানে দেখা যায় কি আমাদের ফ্রেন্ড সার্কেলটা হয়তো 2-3টা গ্রামের মাঝে হয়ে যায়, যে 2-3টা গ্রাম এরকম, এর বাইরে কিছু হয় না আসলে। দেন সেখান থেকে আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ার জন্য গ্রাম থেকে শহরে চলে যাই, দেখা গেল যে আপনি নিজেও জানেন যে ঠাকুরা সরাই কলেজে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ ছাড়া এর বাইরে খুব একটা আদার্স জেলার স্টুডেন্টরা আসে না। তো কি হয় যে সেখানে আমাদের কমিউনিকেশন, আমাদের খাবার, আমাদের কথাবার্তা বলতে গেলে 3টা জেলারই একই রকম ধরতে গেলে সবকিছু মিলে। তো আমরা এটাই শিখি। দেন সেখান থেকে যখন আমরা একটা ইউনিভার্সিটিতে যাই, পুরো দেশের মানুষের সাথে আমরা পরিচয় হয়ে যাই, দেশের বিভিন্ন জায়গা। দেন সেখান থেকে যখন আমরা বিদেশের বাইরে যাই, যেমন আমরা যেখানে আসি, এখানে দেখা গেল যে শুধু আমার বাংলাদেশি স্টুডেন্ট আছে এমন না, বিশ্বভারতী স্টুডেন্ট এমন একটা ইউনিভার্সিটি যেখানে আমি বলবো যে বিশ্বভারতীর তুলনায় আরো যেগুলো আছে, যেমন অন্ধ্রা ইউনিভার্সিটি, গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, বিভিন্ন আইআইটি, এনআইটি, আন্না ইউনিভার্সিটি, বিশেষ করে সাউথের যেগুলো আছে। তো এইগুলো ইউনিভার্সিটিতে শুধু বাংলাদেশে যে থাকে এমন না, সারা পৃথিবী থেকে স্টুডেন্ট আসে। এবং আপনি যেটা বলছিলেন যে মোটামুটি প্রতি বছরই প্রায় 3000 স্টুডেন্ট আইসিসিআর স্কলারশিপ নিয়ে আসে, এটা মিনিমাম আর কি, আমি যতটা ডেটা পেয়েছি আর। তো এই যে আমরা আসলাম বিভিন্ন জনের এখানেই, যেমন বিশ্বভারতীতে বাংলাদেশের বিভিন্ন জায়গার ছেলে মেয়ে আছে, পাবনা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে সিলেট, বরিশাল, খুলনা, এবার সবার জায়গা থেকে আছে, মাগুরা, ঝিনাইদহ। তো সবার সাথে আমি একটা কানেক্টেড হতে পারছি, সবার সাথে আমার কথা হয়, দেখা হয়। এরপরে মনে করেন যে এমন কি হয়ে গেছে, এখান থেকে জাপানেরও স্টুডেন্ট আছে। আমি যে বছর আসি সেই মানে একটা দিদি জাপানে এসেছেন মাস্টার্স করতে,
দেন শ্রীলঙ্কার একটা দিদি এসেছেন, দেন থাইল্যান্ডের একটা দিদি এসেছেন। বা নেক্সট লাস্ট ইয়ার 25-26 সেশনে সেখানে লিথুনিয়া একটা দিদি এসেছেন, মানে দিদি এসেছেন। এখন এরকম অনেক দেশ থেকে আসে, আমরা সবার সাথে কানেক্টেড হতে পারি, কথা বলতে পারি। তাছাড়া ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আসে, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, এমপি, এরপরে আপনার ওয়েস্ট বেঙ্গল তো আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, উড়িষ্যা। তো এখানে দেখা যায় যে সবার সাথে আমরা কানেক্টেড হতে পারি। এখান থেকে আপনি কি শিখবেন? যে কানেক্টেড হলাম, ভালো কথা, কি শিখবেন? আমরা এখান থেকে শিখতে পারি প্রথমত একটা হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে বহু ভাষার মাতৃক একটা দেশ, যেখানে আন্ধ্রা ইউনিভার্সিটিতে অনলি তেলুগু আর ইংলিশ, আদার্স ল্যাঙ্গুয়েজকে ওরা কোনো প্রায়োরিটি দেয় না। তো এখানে দেখা যায় যে যারা আন্ধ্রা ইউনিভার্সিটি বিশেষ করে সাউথের দিকে থাকে, তাদের একটা প্লাস পয়েন্ট হলো যে তারা যদি ইংলিশ মিডিয়ামও পারে, তাদের সাথে চলতে ফিরতে ইংলিশটা তাদের খুব ভালো হয়, আস্তে আস্তে ডেভেলপ করে দেয়। কারণ সেটা তাদের চলতে লাগবে। কারণ আপনি যখন চলবেন বাইরে, আপনি যদি ইংরেজি না পারেন, আপনি তো চলতে পারবেন না, ফিরতে পারবেন না। আর তারা এমন লোক, আপনি হিন্দি পারেন, বাট তারা হিন্দিকে বলেই না, তারা জেনেও মানে চুপ করে থাকবে, আমি যতটুকু শুনেছি, যতটুকু দেখি। তো আর আমার ওয়েস্ট বেঙ্গলে আমার একটা প্লাস পয়েন্ট, যেখানে আমি বাংলা দিয়েই কথা বলতে পারি। আমার খাবারটা পুরো বাঙালি, যেটা আন্ধ্রা ইউনিভার্সিটিতে ওরা নিজেরা রান্না করে খায়। দাদারা আছেন, অনেকের সাথে আমার কানেক্টেড আছে। আবার গুজরাটের, বিশেষ করে আন্ধ্রা সাউথের দিকে গুজরাটে, কারণ গুজরাটের খাবার আমরা ওরা পুরো ভেজিটেরিয়ান, সেটা আমাদের জন্য একটু হলেও মানতে হবে যে আমাদের কষ্টসাধ্য হবে। আর আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা আছি, তারা বলতে গেলে আমরা খাবারের খুবই যে ডিফারেন্স যদি না পুরোই বাংলা, যদি একটু ডিফারেন্স তো থাকবেই, কারণ আমরা বাংলাদেশিরা খাবার একরকম ভাবে খাই, এখানে আসে ভাই। কিন্তু এখানে খুব কম খরচে আমরা বাইরে খাবার খেতে পারি, এবং খুবই স্বাচ্ছন্দ্য, আমি বলতে পারি খুবই কম খরচে, মানে মোটামুটি অনেক কম খরচে বলতে গেলে আপনি বাইরে 50 টাকায় ভেজ ভাত পেয়ে যাবেন, যেটা এখনকার দিনে অ্যাটলিস্ট এক্সপেকটেশনের বাইরে। আপনি ল্যাঙ্গুয়েজটা শিখলেন। আমি প্রথম দিকে এসে, যেমন আমি নিজে ফেস করেছি, ভোট করে এসে ক্লাসে ঢুকলাম, আমাদের এটা মানতে হবে আমাদের ইউনিভার্সিটির সব স্যাররাই বাঙালি, ম্যাক্সিমামরাই বলতে 99.9% বাঙালি। ওই একজন দুজন আছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো সেখানে গিয়ে প্রথম দিকে আমি ক্লাসে ঢুকলাম, ক্লাসে ঢুকে আমাকে কোশ্চেন করলো যে বেসিক্যালি এখানে আমি একটা মানে আমার ফেসের মাঝে, বিশেষ করে মধ্যে তরুণকে অনেকেই মনে করি যে এরা আসাম বা নর্থ ইস্টার্ন এরকম একটা মনে করে, বা বাংলাদেশের চট্টগ্রামের সাইডটাতে মনে করে। এটি আসলে আমার বেলা হয়েছে, ঠিক আছে, এটি অনেকবার শুনতে হয়। আমার বাসা আসলে মানে খাগড়াছড়ি বা মানে আমাদের বাসা যে, আমাদের বাড়ি যে পঞ্চগড়, সেটা বিশ্বাসই করবে না যে কি করে হয় আসলে। তো আমাকে হয়তো এখন স্যাররা, আমি তো চিনি যে নারায়ণার আমার ভাইবা নিয়েছিলেন, বাট ওনারা হয়তো আমার ফেসের কথা মনে নেই। সে বলতেছে প্রথমে বেসিক্যালি অনেকে আমার হিন্দির সাথে কথা বলা শুরু করেছে, বাট আমি তখন হিন্দিটা বুঝতে পারতাম, বলতে পারতাম না। এটা আমার দুর্বল পয়েন্ট ছিল। এটা আমি দুর্বল পয়েন্ট বলবো না, কারণ ল্যাঙ্গুয়েজ যার কাছে যেটা আর কি, মাদার ল্যাঙ্গুয়েজ যেটা আর কি। তো ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারি, বলতে পারি না। তো মহা সমস্যায় পড়ে গেলাম। দেখা গেলো যে আমি বিহারি বন্ধুদের সাথে কথা বলতে সাইড কেটে পড়তাম, কারণ আমি তো বলতে পারছি না, আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারছি না। হ্যাঁ, ইংরেজিতে সুবিধা আছে, তারা ইংরেজি জানে, ইংরেজিতে কমিউনিকেট করতে পারছি, কিন্তু ওই যে নিজের কথা বলতে বলতে বাংলা চলে আসে, নিজের একটা টান চলে আসে। তো এটা একটা সমস্যা। দেন আস্তে আস্তে এখন মোটামুটি বলতে পারছি, এই যে একটা প্লাস পয়েন্ট, তাদের সাথে কমিউনিকেট করতে পারছি। আমি জানতে পারছি যে তাদের মেন্টালিটিটা কেমন, কোন স্টেটে কেমন চলে, কোন স্টেটের খাবার কেমন, কোন স্টেটের কালচার কেমন, কোন স্টেটের তাদের কি বলে ট্র্যাডিশনাল কি, তাদের প্রোগ্রামগুলো কি, তারা কোন ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পূজা, কালী পূজা, বা কালী পূজা দেখি যে দিল্লির ওই সাইডটাতে, বিহারে নাকি ছট পূজা, আবার উড়িষ্যাতে আপনি যদি দেখেন যে জগন্নাথ দেবের রথযাত্রা, মানে এই যে বিভিন্নভাবে তাদের প্রোগ্রাম, এগুলো আমরা জানতে পারলাম। আমি যদি সেটা বাংলাদেশে থাকতাম, হয়তো আমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জানতে পারতাম, কিন্তু এই যে আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলাম, তাদের সাথে চলতেছি, তাদের সাথে ফিরতেছি, তাদের সাথে কথা বলতেছি, এবং তাদের সাথে আড্ডা দিচ্ছি, এই যে জিনিসটা ভালো একটা জিনিস। প্লাস আরেকটা প্লাস পয়েন্ট হলো যে আমার যখন আমার ভ্যাকেশন থাকবে, আপনাকে দেশে যেতে হবে কোনো মানে নেই, আপনি ঘুরে বেড়ান। ইন্ডিয়ার মতো একটা জায়গায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘুরতে পারবেন, কাশি যেতে পারবেন, বেনারস যেতে পারবেন, বৃন্দাবন যেতে পারবেন, অযোধ্যা যেতে পারবেন। আপনি সেগুলো দেখেন, সেখানকার কালচার, সেখানকার ফুড, সেখানকার লোকজনের কথাবার্তা, এই যে জিনিসটা, মানে এখান থেকে আপনি শিখতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো শেখার বয়স নেই, মানে যত যে দেখবেন তত আপনার এক্সপিরিয়েন্স হবে। এই এক্সপিরিয়েন্সটা আপনি একদিন কাজে লাগাতে পারবেন। যেমনটা কি যে আমি যখন যদি আমি ফার্স্ট টাইমে মনে করেন যে হুট করে চলে আসলাম, দিল্লি চলে গেলাম, আমরা কোনো মেডিকেল ভিসা বা কোনো একটা কারণে আমি দিল্লি চলে গেলাম, বাট কি প্রবলেম যে
আমি তো 1 নম্বর প্রবলেম হচ্ছে যে বাংলায় আমরা বাংলাদেশ থেকে বাংলা প্রতিনিয়ত বাংলা কথা বলি, কথা হয়তো দেখেন যে আপনারা ইউনিভার্সিটিতে ইংরেজিতে পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা ঘুরে ফিরতে কথা বলতে স্বপ্ন বাংলা ইউজ করতেছেন, মানে সবসময় বাংলা বাংলা বাংলা। এটা যেহেতু আমাদের বাংলা আমাদের মাতৃভাষা, তো এটা ঠিক আছে, কিন্তু মনে করেন যে আমরা ওইভাবে, আর বিশেষ করে কলেজগুলোতে তো পুরোটাই বাংলা, পুরো বাংলা মিডিয়াম, ক্লাস বাংলা, বই বাংলা, পরীক্ষা বাংলা, সবই বাংলা। আর হুট করে আমি দিল্লি চলে গেলাম, এবার ওরা তো হিন্দি দিয়ে কথা বলতেছে, আমি বুঝতে পারছি না, বলতে পারছি না, কিছু করতে পারছি না, মানে আমি পুরো বোকা হয়ে গেলাম। মানে এই যে এখানে আসলাম, একটা জিনিস শিখলাম, সেখান থেকে হয়তো ওইরকম ফ্রেন্ডলি বলতে পারবো না, কিন্তু তাদেরকে আমি বুঝাতে বলতে পারবো যে আমি কি চাচ্ছি, আসলে আমি কি বুঝাতে চাচ্ছি, তারা বলতে চায় সেটা আমি বুঝতে পারছি, তাদের মাঝে একটা সম্পর্ক হয়ে গেল, মানে এরকম। তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে যে ওনার অন্ধ্র ইউনিভার্সিটি থাকেন, তারা আন্ধ্রা ইউনিভার্সিটির যে খাবারটা বিশেষ করে খেতে যদিও কষ্ট হয়, কিন্তু তারা চলতে ফিরতে সেটা অ্যাডজাস্টমেন্ট করে, মানে তাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এবং চেষ্টা করলে সেটা অ্যাডজাস্ট হতে পারবে। আমরা হুট করে যদি আন্ধ্রা ইউনিভার্সিটি যাই, আমাদের সেটা খেতে পারবো না, মানে মনে হবে যে কোথায় আসলাম, কি খাবার এসব। তো এই জিনিসটা। তারপরে আরেকটা ব্যাপার হলো যে ওনারা নিজেরা রান্না করে খান। আমি বলবো যে এটা যেমন একটা কষ্টসাধ্য হয়, কিন্তু এটার একটা প্লাস পয়েন্ট আছে। সেটা প্লাস পয়েন্ট হলো যে তারা এখন থেকে যে চেষ্টা করছে, সকালে একবার রান্না, দুপুরে, রাত্রে একবার সে রান্না করছে, ফের ক্লাস করছে, ল্যাব করছে, আবার পরীক্ষা দিচ্ছে, আবার পড়াশোনা করছে, সবকিছু মিলে ওভারঅল সবকিছু ম্যানেজ করাই লাগতেছে, করতেই হবে। ব্যাপার হচ্ছে এটাই স্টুডেন্ট লাইফ, এটাই জীবন। এই যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমাদের আফটার গ্রাজুয়েশন অন্য দেশে যদি চলে যায়, সেখানেও কিন্তু ওই প্রবলেম একই ফেস করবে। আমাদের দিদি আগে রান্না করেনি, কিন্তু এখন রান্না করতেছে এবং করতে হবে। তো দেখা গেল যে সেখানে গিয়ে খুব ইজিলি সেটা, এরপরে খুব ইজিলি ম্যানেজ করে নেবে। আমাদের কি, আমি প্রথম দিকে হয়তো একদিন দুদিন রান্না করেছিলাম, বাট আমাদের এখন পুরো, আমি যে জায়গায় আছি, আমাদের এক মাসিকে দিয়ে আসে, আমরা রান্না করে। তো আমি এই জিনিসটা ফেস করি না আসলে। আমি কি করি, দুপুরবেলা গিয়ে বাবুর মতো খেয়ে আসি, রাত্রিবেলা বাবুর মতো খেয়ে আসি। বাট আমি জানি যে এটা এটা আমার একটা খারাপ সাইড, বাট কিন্তু অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন লেভেলে এমনিতেই প্রচুর চাপ হয়, বিশেষ করে যারা এমনিতে পিওর সায়েন্সে এমনিতেই তুলনামূলক ডিফিকাল্ট হয়, কিন্তু পুরো সাবজেক্টে ডিফিকাল্ট। ইন্ডিয়ার মতো জায়গায় এসে পড়াশোনা প্রচুর চাপ। অনেকে, আরেকটা কোশ্চেন হতে পারে, অনেকে বলতে পারে যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করতে যাব, আমার কি পার্ট টাইম জব থাকবে, আমি পার্ট টাইম জব করতে পারবো কিনা। ব্যাপার হচ্ছে যে এটা বেসিক্যালি পার্ট টাইম জব থাকে না, প্লাস আপনি পার্ট টাইম জব করার টাইম পাবেন না। মেন কথা হচ্ছে এটা, কারণ আপনার ওই যে 9টা 9:30 ক্লাসে ঢুকবেন, ভদ্র মতো 5টা 5:30 দিকে বেরিয়ে আসবেন, আপনি ক্লাসে ঢুকবেন, স্বচ্ছন্দ মনে বেরিয়ে আসবেন, কি বলে মানে হতাশার মতো এরকম ব্যাপার একটা। মানে এগুলো বলছি কারণ এগুলো রিয়েলিটি, এগুলো মানতে হবে। সেখান থেকে বেরিয়ে এসে আপনারা কোনো কিছু করার ইচ্ছে থাকবে না, কারণ আপনার পরের দিন আবার ঠিক ওই একই শিডিউল, মানে রেগুলার আপনার শিডিউল। দেখা গেলো যে আপনার শরীর খারাপ, কিন্তু আপনার স্যারের শরীর ঠিক আছে, স্যারের শরীর খারাপ কিন্তু তবু ক্লাস নিচ্ছে। মানে আপনি চাচ্ছেন যে আমি ক্লাসটা কামাই করি, আমি ক্লাসটা মিস দিই, আপনি চাচ্ছেন কিন্তু মিস হচ্ছে না, কারণ কারণ স্যার ঠিকঠাকই ক্লাস নিচ্ছে। তো আপনি ক্লাস মিস করলে আপনার আবার বিপদ, কারণ আপনি একদিন ক্লাস মিস করলে মনে হচ্ছে আমি জীবনে অনেক কিছু হারিয়ে গেলাম। মানে আমি মনে হচ্ছে 1 বছর ধরে ক্লাস করছি না, কিছু বুঝতে পারছি না, এমন একটা অবস্থা। তো এইরকম আর কি। তো ইন্ডিয়া আসার আগে আপনাদেরকে অবশ্যই এতটুকু মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া পার্ট টাইম বলে কোনো কিছু থাকে না। আপনাকে ওইভাবে, হ্যাঁ, বাংলাদেশের অনেকেই থাকে যে ফাইন্যান্সিয়াল আমাদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে বাংলাদেশে যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছেন, আমি নিজে একজন লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করি, সো আমি জানি যে টাকা জিনিসটা আসলে কি। তো ওদিক থেকে বলবো যে আপনাদের যদি আইসিসির স্কলারশিপ হয়, তাহলে তো ভদ্র মধ্যে চলে আসবেন, কোনো কথা হবে না, নো কমপ্লেন। বাট আপনারা যদি সেলফ ফান্ডে ট্রাই করতে পারেন, বাট আপনার যদি ওরকম এবিলিটি না থাকে যে আমার ওরকম সম্ভব হচ্ছে না আসলে, মানে কারণ আপনাকে যখন একবার আসতে হবে, আপনি যদি একবার ঢুকে যান, তাহলে কিন্তু আপনাকে ওই জিনিসটা আপনাকে বহন করতেই হবে। তো সেইভাবে আপনাকে মেন্টালি সেট আপ করা লাগবে যে আমার বাবা মা আমাকে দিতে পারবে কিনা। বাইরে পড়াশোনার জন্য আগে টাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানছি যে আপনি ব্রিলিয়ান্ট, যে ভাবছেন যে না আমি তো বাইরের দেশে গিয়ে ভালো কিছু করতে পারি, হ্যাঁ, আপনি চাইলে দেশের মাঝেও কষ্ট করে অনেক কিছু করতে পারেন। দেখা গেল যে আপনি দেশে গ্রাজুয়েশন করলেন, মাস্টার্স করলেন কষ্ট করে, দেখা গেল যে আপনি ফুল ফান্ডেড একটা স্কলারশিপ ইন্ডিয়া ছাড়া ভালো একটা ইনস্টিটিউটে পেয়ে গেলেন, তো সেখানে আপনি এর চেয়েও ভালো ফিউচার আছে। তো এই দিক থেকে আপনি মানে ওইভাবে নিজেকে সেট আপ করবেন যে আমি ফাইন্যান্সিয়ালটাকে অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ যাদের হায়ার ক্লাস, মানে কি বলো, উচ্চবিত্ত, যাদের
অনেক কিছু ফাইন্যান্সিয়াল প্রয়োজন, তাদের ব্যাপারে আমি কোনো কিছু বলছি না, কারণ তাদের কোনো সমস্যা হবে না, এই আর কি। আর এক্সপিরিয়েন্স হবে, পড়াশোনা হবে, এজন্য খুব ভালো একটা। জি নয়ন চন্দ্র রায়, ধন্যবাদ। আমরা আসলে আমাদের এই যে আইসিসি এর যে আপনারা স্কলার রয়েছেন, তাদের নিয়ে আসলে আমরা প্রতি মাসে একটি আসলে সেশন আয়োজন করবো, যাতে আমাদের শিক্ষার্থীরা জানতে পারে। আমরা আশা করি যে মানে বিভিন্ন জন আমরা মানে রোলিং বেসিসে আসলে যুক্ত হবেন। আমি হচ্ছে কৌশিকী মিত্র, আপনার কাছে একটি জানতে চাবো, সেটি হচ্ছে যে অ্যালামনাই বলে আসলে একটি কথা রয়েছে। আপনি জানেন যে হচ্ছে যেটি যেমন আপনারা আসলে আইসিসিআর এর যে অ্যালামনাই সেটি বলে পরিগণিত হবেন। তো সেক্ষেত্রে এই যে 3000 যে অ্যালামনাই যারা আসে তাদের সাথে আসলে কমিউনিকেশনের একটি মানে সুযোগ আসলে আপনাদের রয়েছে কিনা, বা এরকম ধরো ডেডিকেটেড কোনো পোর্টাল রয়েছে কিনা যার মাধ্যমে আপনি দেখতে পারেন যে আসলে কারা স্কলার বা তাদের সাথে কমিউনিকেশনের কোনো সিস্টেম রয়েছে কিনা, যদি 1 মিনিটের মধ্যে বলতেন এটি। প্রকৃতপক্ষে অ্যালামনাইদের সাথে যদি আপনার যোগাযোগ করতে হয়, সেই ক্ষেত্রে তাগিদটা আপনার নিজের থাকতে হবে। খুঁজে খুঁজে বের করেই মূলত যোগাযোগ করতে হবে। আমি বলবো যে আইসিসিআর এর সেরকম সুপরিকল্পিত কোনো ওয়েবসাইট নাই যেখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন যে অমুক স্কলার আছে, তার সাথে আমি যোগাযোগ করতে পারবো। তবে এখন যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি যদি আইসিসিআর অ্যাসপাইরেন্ট হন, প্রচুর পরিমাণে আপনি ফেসবুক গ্রুপ পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। তো সেইখানে আপনি প্রচুর পরিমাণে আইসিসিআর স্কলারদের খুঁজে পাবেন যারা গাইডেন্স দেয়, এবং সেটা কোনো রকম মানে তাদের স্বার্থ ছাড়াই তারা গাইডেন্স দেয়। আমি নিজে অনেকের হেল্প পেয়েছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা যথেষ্ট হেল্প করে। আর দাদা যদি সুযোগ দেন আমি দুইটা কথা অ্যাড করতাম দাদার কথার সাথে। আপনি জিজ্ঞাসা করছিলেন যে প্রস্তুতির জন্য আসলে কেমনে পড়াশোনা করা উচিত। অবশ্যই সেটা অবশ্যই হচ্ছে অবশ্যই, কারণ দাদা যথেষ্ট বলছেন, তারপরেও সেটা হচ্ছে আমি যেমন অনেক পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি কনফিউজড থাকি যে কিভাবে পড়লে আরেকটু ভালো করা যাবে। তো সেরকমই ফ্রেশারদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যে অ্যাডমিশন টেস্ট দিই বাংলাদেশে, সেটা কিন্তু একেবারে খারাপ আমি এটা বলবো না। তো আপনার যদি অ্যাডমিশন টেস্ট দেওয়ার বা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি থাকে, আপনি আইসিসিআর এর প্রস্তুতিতে অর্ধেক এগিয়ে গেলেন। এরপরে দাদা বলছিল যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হলে আপনার জন্য সুবিধা। এটা কেন? সেটা হচ্ছে আপনার একটা ভাইভা এক্সাম থাকে, আপনি যেই হাই কমিশন থেকে এক্সাম দেন, ভাইভা এক্সাম আপনার নিবেই। কারণ ওরা লাস্ট বার একবার দেখে নেয় যে আপনি নিজেকে প্রেজেন্ট করতে প্রস্তুত কিনা। কারণ পরিবার ছেড়ে বা বাড়ি ছেড়ে এত দূর যে আসছেন, আপনার জন্য হাই কমিশন কোনো রকম বিপদে পড়বে কিনা সেটা ওরা একবার যাচাই করে নেবেই। তো সেটার জন্যই ওরা আহ বিভিন্ন রকম প্রশ্ন করে। যেমন আমার প্রশ্নের সময় ওরা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমার কোন খাবারে অ্যালার্জি সমস্ত কিছু ওরা জিজ্ঞাসা করছে। আমার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, কেন এই সাবজেক্ট আমি অ্যাপ্লাই করছি, কেন এই ইউনিভার্সিটিটাই স্পেসিফিক ভাবে আমার পছন্দ ছিল, সবকিছুই ওরা জিজ্ঞাসা করবে। এবং স্বাভাবিকভাবে ইংরেজিতেই যেহেতু কথা বলতে হবে, অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্ট থাকতে হবে। এখন এই ক্ষেত্রে দাদা আবার বলছিল যে আইএলটিএস করা থাকলে সুবিধা থাকে, না থাকলেও যে অসুবিধা সেটাও না। তো আমার ব্যক্তিগতভাবে আইএলটিএস করা ছিল, যেহেতু আমার ইচ্ছাই ছিল আমি বাইরে পড়তে যাব, সেজন্য আমার আইএলটিএস করা ছিল। তো যাদের আইএলটিএস করা নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে চিন্তার কোনো কারণ নেই, নিজের কথাটুকু মন খুলে বলতে পারলেই হবে ইংরেজিতে। এমন না যে পুরো একদম আইএলটিএস রেডি থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে খোলা হাতে লিখতে শিখতে হবে ইংরেজিতে। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন, পোর্টালে আপনাকে একটা রচনা লিখতে দেবে, এবং ওরা স্পেসিফিক 4টা কি 5টা টপিক দিয়ে দেয়। টপিক গুলো বেসিক্যালি আপনার এইম ওরিয়েন্টেড হয়, যে কেন আপনি আইসিসিআর চুজ করতেছেন, অথবা কেন আপনি একটা স্পেসিফিক সাবজেক্ট চুজ করতেছেন। ওরা এটা এরকমই কোনো একটা টপিকের উপর আপনাকে লিখতে দেবে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন। তার মানে ভেবে দেখেন আপনি ইংলিশে পোক্ত কিনা, এটা কিন্তু ওরা অ্যাপ্লাই এর প্রথম দিন থেকেই দেখতেছে। এবং অবশ্যই ওই যে রচনাটা আমরা লিখতেছি সেটা কিন্তু এআই এর হেল্প ছাড়া লিখতে হবে। এমন না যে আমি এআই দিয়ে লিখে দিলাম, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন প্রথমেই বাতিল, হয়তোবা আপনাকে ওরা লিখিত পরীক্ষাতে ডাকলোই না। তো সেই জন্য আর তারপরে যখন লিখিত পরীক্ষা থাকে সেখানেও একটা রচনা লিখতে দেয়, সেটা মানে সারপ্রাইজ টেস্টের মতো, ওরা যেটা বলবে আপনাকে সেটার উপরেই লিখতে হবে। সেই জন্য মোটামুটি ইংরেজিতে লেখা বা বলা এই একটা অভ্যেস তৈরি করতে পারলে যে কোনো স্কলারশিপের ক্ষেত্রেই ভালো হয়। অবশ্যই পশ্চিমা দেশে আইএলটিএস এর জন্য তো প্রেশার থাকবেই। ইন্ডিয়াতে সুবিধা এটাই যে আপনার আইএলটিএস না থাকলেও সমস্যা নাই, কিন্তু আপনাকে ইংরেজিতে মোটামুটি ইংরেজিতে সাবলীল ভাবে ব্যবহার করতে পারতে হবে, না হলে সমস্যা।
ধন্যবাদ কৌশিকী মিত্র। আরেকটি বিষয় আসলে আপনার কাছে আমি প্রত্যেকটি শোতে আসলে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে রাখি, সেটি হচ্ছে হয়তো কোনো একটি প্রশ্ন বা যেটি আসলে আপনি বলতে চেয়েছেন পুরা অনুষ্ঠান জুড়ে বলা সম্ভব হয়নি, বা এরকম কি আসলে আছে কিনা সেটি যদি একটু বলতেন। ঠিক একই জিনিস আসলে আমি নয়নচন্দ্র রায়ের কাছেও জানতে চাবো। আগে কৌশিকী মিত্র আপনার কাছে জানতে চাই। আমি যেটা বলতে চাইছিলাম এটাই, যে ইংরেজির উপরে যথেষ্ট দক্ষতা রাখতে হবে এবং আমাদের ও আরেকটা কথা, সেটা হচ্ছে বিভিন্ন হাই কমিশনের প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। প্রত্যেক বছর যে একই রকম প্রশ্ন থাকবে সেটা কিন্তু না। আমার সময়ে যারা নন টেক সাবজেক্টে, মানে নর্মাল লাইফ সায়েন্স বা আর্টস বেসড সাবজেক্টে এক্সাম দিয়েছে, তাদেরকে শুধুমাত্র রচনাই লিখতে দিয়েছে, মানে তাদের পুরো পরীক্ষাটাই ওই রচনার উপরে ছিল ঢাকা হাই কমিশনে। আমি ঢাকা হাই কমিশন থেকে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু তার আগের বছর ঢাকা হাই কমিশনে ওই রচনার পাশাপাশি আরো ইংলিশ গ্রামারের কিছু টুকিটাকি প্রশ্ন ছিল। ইনফ্যাক্ট আমার টাইমে খুলনা হাই কমিশনে অ্যান্টোনিম সিনোনিম, তারপরে হচ্ছে শব্দার্থ লেখা, তারপরে হচ্ছে কিছু এমসিকিউ ছিল ইংলিশ থেকে। তো এরকম ছোটখাটো চেঞ্জ কিন্তু প্রশ্নতে আসে। তো যারা আইসিসিআর অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কথাটা হচ্ছে, আমাদের মেডিকেলে যে ইংলিশটা থাকে ওইখানে কিন্তু, মানে যেহেতু ইঞ্জিনিয়ারিং এ ইংলিশ থাকে না, মেডিকেলের ইংলিশে কিন্তু অনেকটা বৈচিত্র্য থাকে। ওদের কিন্তু অনেকগুলো গ্রামারের টপিক পড়তে লাগে, এক্সক্লুসিভ টপিক, যেগুলো আমরা এইচএসসি তে পড়ি না। তো ওই যারা আইসিসিআর পরীক্ষা দেবে তারা যদি মোটামুটি মেডিকেলে কি ধরনের ইংলিশের প্রশ্ন আসে, জাস্ট ইংলিশটাই, মানে ইংলিশের গ্রামারের কি কি টপিক গুলো দেয় সেইগুলো যদি একটু মোটামুটি ধারণা রাখে, তাহলে হুটহাট যদি কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে কোনো সমস্যা হবে না তাদের হচ্ছে এক্সামে বসতে। কারণ একবার এক এক হাই কমিশন তাদের এথিক্স অনুসারে প্রশ্ন করে, কি যে প্রশ্ন হবে এটা কিন্তু কেউ প্রেডিক্টও করতে পারে না। আরেকটা কথা হচ্ছে, সামান্য কিছু জিকে পড়ে রাখা ভালো, কারণ বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তো অনেক দিনের। তো এইগুলো থেকেও দু একটা প্রশ্ন আপনার আইদার ভাইবাতে আসতে পারে, হঠাৎ করে অফিসার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে যে তুমি কি এটা সম্পর্কে জানো, তো সেটা যাতে হুট করে একদম জানি না না বলে যাতে কিছুটা উত্তর করা যায়। অথবা একটা লিখিত প্রশ্নতে হঠাৎ করে একটা ছোট টিক আসতেই পারে। তো সেই জন্য কিছু কিছু জিকে পড়ে ফেলা ভালো, বাংলাদেশ আর ইন্ডিয়া রিলেটেড যে জিকে গুলো থাকে, বাংলাদেশ ও ইন্ডিয়ার কূটনৈতিক সম্পর্ক বা কোনো চুক্তি থাকলে সেগুলো, বা স্বাধীনতা, তো এগুলোই। ধন্যবাদ কৌশিকী মিত্র, সুন্দর করে অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করার জন্য। নয়নচন্দ্র রায়, আপনার কাছে আমি 1 মিনিটের মধ্যে জানতে চাবো, সেটি হচ্ছে এর আগে বলে রাখি দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো চন্দ্রের মানে আমি নয়নচন্দ্রের কাছে জানতে চাবো যে আসলে এমন কিছু বিষয় যেটি আপনি বলার সুযোগ পাননি কিন্তু বলতে চেয়েছেন, সেটি যদি একটু বলতেন। আচ্ছা, আমি কিছু মানে কিছু ডাউট ক্লিয়ার করে দিই আইসিসির স্কলারশিপ নিয়ে। প্রথমে সেটা হচ্ছে যে আইসিসির স্কলারশিপে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে অনেকে খুব মানে প্যানিকে থাকে, মানে ভয় পায় যে এতগুলো কি করে রেডি করব। আসলে তেমন কিছুই লাগে না। মেন কথা হচ্ছে যে প্রথমে আপনার একটা মিনিমাম, আগের বছরগুলোতে দিয়েছে মিনিমাম 6 মাসের একটা ভ্যালিডিটি পাসপোর্ট, বাট এবছর যেটা সার্কুলার এসেছে তাতে এসেছে মিনিমাম 1 বছরের। তো আপনি চেষ্টা করবেন যে মিনিমাম 1 বছরের একটা ভ্যালিডিটি, যেটা আপনার পাসপোর্ট আছে। তো আপনার একটা পাসপোর্ট লাগবে। আপনার যে আপনি যদি গ্রাজুয়েশন লেভেলে অ্যাপ্লিকেশন করেন তাহলে এসএসসি মার্কশিট সার্টিফিকেট রাখবেন। দেন আপনি যেখান থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পাস করেছেন সেই কলেজ থেকে দুটো রেকমেন্ডেশন লেটার কালেক্ট করতে পারেন। রেকমেন্ডেশন লেটার অনেকে বলেছে ম্যান্ডেটরি না, মানে সার্কুলার আসলে ওইভাবে কোনো অপশন থাকে না অ্যাপ্লিকেশন পোর্টালে। বাট কিন্তু আমি বলবো যে এটা দেওয়া উচিত, কারণ আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, সেখানে আপনাকে অবশ্যই একজন টিচার রেফারেন্স করবে যে না এর ক্যারেক্টার কেমন, এই কেমন। তো সেদিক থেকে তারা হয়তো ম্যান্ডেটরি ভাবে বলে না, কিন্তু আমি মনে করবো যে এটা অবশ্যই অবশ্যই সাবমিট করা উচিত এবং করতেই হবে। তো এটা অনেকে করে কি যে আমি একটা কলেজ থেকে নিলাম, অনেকটা আমি স্কুল থেকে নিলাম, নিতে পারে, কোনো সমস্যা নেই। বা অনেক সময় আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা যারা জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে ইন্টারমিডিয়েট পড়াশোনা করি, তাদের যে টেস্টিমোনালটা থাকে আপনার এসএসসি পাস, সেটাতে আমাদের টেস্টিমোনাল পুরো ইংরেজিতেই লেখা থাকে নর্মালি। তো সেটা আপনার একটা রেকমেন্ডেশন করছে, কারণ আপনি প্রিন্সিপাল স্যার আপনাকে রেফারেন্স করছে। আরেকটা আপনি কলেজের টিচারের কাছ থেকে নেবেন, দেন হয়ে গেল দুটো। বা আপনি একটা স্কুল থেকে একটা কলেজ থেকে নিতে পারেন, সেটা আমরা কেউ কাউকে বাধ্যতা করছি না, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন, কিন্তু লাগবে।
এরপরে আপনার যদি এক্সট্রা কারিকুলাম থাকে, সেটা যদি আপনার ইংরেজিতে সার্টিফিকেট করাই থাকে, তাহলে তো হয়েই গেল, আপনার কোনো কিছুই করার লাগবে না। জাস্ট ছবি তুলবেন, পিডিএফ বানাবেন বা স্ক্যান করবেন, পিডিএফ বানাবেন, আপলোড করে দেবেন। আর যদি আপনার কাছে বাংলায় লেখা সার্টিফিকেট থাকে, সেটা সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, সেটা প্রিন্ট আউট করবেন, সেটা আপনার পরিচিত কোনো লয়ারের কাছে নোটারি করে নেবেন। এটুকুই কাজ। হ্যাঁ, এই নোটারি করতে হয়তো কিছু টাকা পয়সা লাগতে পারে, যেটা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে এটাই শুধু চার্জ। সেটা ডিপেন্ড করছে, সেটা আপনার কাছে ডিপেন্ড করছে আপনার কেমন লয়ার। যদি আপনার রিলেটিভস হয় তাহলে তো কোনো টাকা লাগছে না, বাট আপনার যদি কোনো কিছু অন্য কাছে লয়ারে যান তাহলে সেখানে টাকা লাগবে। সিম্পল অ্যামাউন্ট। আপনি কি এত বড় একটা স্কলারশিপ পাবেন, এটুকু তো আপনাকে কম্প্রোমাইজ করাই লাগবে, এই আর কি। আর পাসপোর্ট যেটা বললাম, সার্টিফিকেট বললাম, এক্সট্রা কারিকুলামের কথা বললাম, এগুলো লাগে। এবছর ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেটটা কখন লাগবে? যখন আপনি স্কলারশিপ পাবেন, হাই কমিশন থেকে যখন আপনি স্কলারশিপটা পাবেন, তারপরে আপনাকে এপিএ পোর্টালে আপডেট করতে হবে, আদারওয়াইজ লাগবে না। সো এটা আসলে প্রতিবার সার্কুলারটা কেমন আসছে সেটার উপর ডিপেন্ড করছে। সেরকম আপনি যে অ্যাপ্লিকেশন করলেন, এসএ ব্যাপার হচ্ছে 6টা টপিক থাকে, 6টা টপিকের মধ্যে যে কোনো আপনাকে একটা টপিক চুজ করতে হবে। এটা এমন না যে 6টা টপিকের মধ্যে আমি মিশিয়ে করলাম, এমন না। আপনি 6টা টপিকের মধ্যে যে কোনো একটা করবেন। আপনি এসেটা লেখার আগে অবশ্যই অন্য কোথাও এসেটা লিখে রাখবেন, সেখান থেকে যখন অ্যাপ্লিকেশন করবেন জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেবেন। কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন ওখানে লেখার মতো আপনি সময় পাবেন না, তার আগে আপনার টাইম সেশন আউট হয়ে যাবে। এরপরে অ্যাপ্লিকেশন করার পর আপনি ইউনিভার্সিটির মেলের জন্য ওয়েট করে থাকবেন। হতে পারে যে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে মেল করে জানালো যে এত তারিখে আমি আপনাকে অনলাইনে একটা এক্সাম নেব। তো সেই জন্য অবশ্যই আপনাকে যদি কোনো ইউনিভার্সিটি মেল মানে এক্সামের জন্য ডাকে বা ভাইবের জন্য ডাকে, আপনাকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। কারণ আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে আপনি অলরেডি ওই ইউনিভার্সিটি থেকে আউট হয়ে যাবেন। সো ওইটুকু চিন্তা ভাবনা আপনাকে করে রাখতে হবে, মেলে নজর রাখতে হবে। দেন ইপিটি ডাক আসলে, যেমন ইপিটির কথা বললেন সেটা হচ্ছে যে লাস্ট ইয়ার এবছর আসলে এটা মিলে না, তবে এতটুকু ধারণা বলতে পারি যে যারা ইঞ্জিনিয়ারিং থাকে তাদের জন্য পিসিএমটা প্লাস আমরা যারা এইচএসসি অ্যাডমিশনে ভালো প্রিপারেশন, মোটামুটি প্রিপারেশন থাকে, যে ওইটুকুই আসলে কাজে লেগে যায়। কারণ এর বাইরে তেমন কিছু কোশ্চেন খুব একটা করে না, বা ওই মানে এই যে আমরা যে এইচএসসিতে পড়ি অনেকটা ইন্ডিয়ার সাথে মিল টেল থাকে, তো এরকমই করে। আর যেটা নন ইঞ্জিনিয়ারিং লাইক পিওর সায়েন্স, লাইফ সায়েন্স, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, কমার্স ব্যাকগ্রাউন্ড, এতে হচ্ছে যে যেটা ইংরেজি গ্রামার সেটা নর্মালি সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং, তারপরে আপনার কিছু গ্রামাটিক্যাল রুলস, যেমন প্রিপোজিশন থাকতেই পারে, যেটা কি প্রিপোজিশন হবে, এরকম কিছু। তো আর এসএ তো ম্যান্ডেটরি। এসএটা ডিপেন্ড করছে সেটা হচ্ছে আপনার হাই কমিশনের উপর, যে এই ইউনিভার্সিটি এই হাই কমিশন একটা দিতে পারে, এই কমিশন দুটো দিতে পারে, সেটা আসলে ডিপেন্ড করছে ওদের উপর, এটা আমরা কেউ কিছু বলতে পারবো না। আর স্কলারশিপ কার হবে না হবে সেটা হাই কমিশন, ভগবান আর লাখ, সেটা কেউ জানে না। তো ওইভাবে বলবো। আর দিন শেষে আমি আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সেরাটা দিন, চেষ্টা করুন। কারণ ব্যাপার হচ্ছে যে স্বপ্নটা আপনার, প্রস্তুতিও আপনার, কেউ কাউরে স্বপ্ন পূরণ করে দিতে পারে না, সবার মধ্যে চেষ্টা করতে হবে। আপনি মনে করেন যে আপনার সেরা দিয়ে চেষ্টা করবেন, একদিন না একদিন ঠিক সাকসেস হবে। হয়তো আইসিসির স্কলারশিপ বলেন না, দেখা গেলো অন্য একটা। আমি এটা একটা উদাহরণ দিই, যে লাস্ট ইয়ারে যখন খুলনা হাই কমিশনের আমার এক জুনিয়র আমাকে বলেছিল, অ্যান্ড দেন সেখানে সে ইপিটি তো দিয়েছিল, বাট ভাইভাতে সে ডাক পায়নি। সে বছর সে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করেছে, মন খারাপ ছিল। এবছর সে অলরেডি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে চায়না অলরেডি স্কলারশিপ পেয়ে গেছে। তো এই যে ব্যাপারটা দেখা গেলো যে আপনার জন্য ইন্ডিয়া না, আপনার জন্য চায়না আছে, আপনার জন্য জাপান আছে, বা দেখা গেলো যে আপনি একটু পেলেন না, আপনি দেশ থেকে গ্রাজুয়েশন করলেন, দেখা গেলো যে আপনি দেশ থেকে গ্রাজুয়েশন করে আপনি ভালো কোম্পানিতে আছেন, গুগলে আছেন, মাইক্রোসফটে আছেন, এরকম অনেক বাংলাদেশি দাদা দিদি আছে যে ভালো ভালো কোম্পানিতে জব করছে। আসলে সেই অবধি চেষ্টা করুন, টেনশন করবেন না, হতাশা হবেন না। দিন শেষে সবারে মানে ভগবান আসলে কাউকে নিরাশ করে না, শেষ অবধি আমি এটা আশা করি। এই আর কি। ধন্যবাদ। আমি নয়ন 1 মিনিট হচ্ছে আপনার কাছে যেটি জানতে চাবো সেটি আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যিনি একদিন আসলে প্রশ্ন করেছেন, এটি একটু হলে যদি আপনি একটু জানতেন। আপনি কি প্রশ্নটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পেয়েছি। যে কমেন্ট করেছে সে আমার এলাকারই ছেলে, জুনিয়র। তো আমি বলবো ভাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে করা হচ্ছে, যে এবার আমার একজন পরিচিত আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে অ্যাপ্লিকেশন করেছে এবং অলরেডি ইপিটি ডাক পেয়েছে। তো আসলে ব্যাপার হচ্ছে যে নর্মালি ইন্টারমিডিয়েট পাশের একটা, আর ডিপ্লোমা পাস করার পরে যেটা থাকে সেটা ওই এসএসসি পাশের ইকুইভ্যালেন্ট ওরা ধরে নেন, এবং ওই হিসাবেই তারা
অফার লেটার বা স্কলারশিপ দেয়, প্রোভাইড করে। বাট যদিও আমার এখন অব্দি কেউ পরিচিত নেই যে আসলে ডিপ্লোমা পাস করার পর স্কলারশিপ পেয়েছে কিনা, যদিও আমার পরিচিত নেই, কিন্তু আমি যতটা শুনেছি অনেক সিনিয়রকে আমি নিজেও জিজ্ঞেস করেছি, তো তারাও বলেছেন যে করা যায়। তো যদি যেহেতু করেছে, তো আপনারা যদি স্কলারশিপটা পায় তাহলে ব্যাপারটা পুরো ডাউট এবং ক্লিয়ার হয়ে যাবে এবং কনফার্ম আমরা হতে পারবো যে ডিপ্লোমা পর দেয় আসলে দেয় কিনা। এই আর কি, এটা আশা করছি যে ইপিটি খুব তাড়াতাড়ি এবং পেয়ে যাবো কাঙ্ক্ষিত রেজাল্ট। আর দাদা আর একটু 1 মিনিট সময় নিব। আমি যৌতুক, যেহেতু আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি যেহেতু মানে মুভমেন্ট মানে যৌতুক নিয়ে, সেই কারণে আমি যৌতুকে নিয়ে একটা বলতে চাবো। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মেয়েদেরকে স্বশিক্ষায় শিক্ষিত করুন, এবং মেইন কথা হচ্ছে আমরা পড়াশোনা করে শেষ অবধি কি করছি। মানে আমি আজকে পিএইচডি করলাম, আজকে আমি মাস্টার্স করলাম, আমি ডাবল পিএইচডি করলাম, কিন্তু আমি মানুষের সাথে মিশতে পারি না, মানুষের সাথে কথা বলতে পারি না, আমি সোসাইটির উন্নয়নে কিছু অবদান রাখতে পারি না, তাহলে সেই শিক্ষাটা আসলে আমাদের, আমি মনে করি না যে সেই শিক্ষার আসলে কোনো প্রয়োজন আছে। কারণ আমাদের মাঝে স্বশিক্ষাটাই দরকার। তো ওইভাবে আপনি আপনার মেয়েদেরকে অবশ্যই শিক্ষা দরকার আছে, সেইভাবে আপনারা পাঠান, নিজেদের মাঝে প্রতিরোধ করে তুলুন। যৌতুক দেওয়া যাবে না, এবং আমি বিশ্বাস করি যে আপনারা যদি সবাই সাহায্যের হাত বাড়ান, দিন শেষে আমরা অবশ্যই সফল হব, এবং যৌতুকের পরিমাণ আমরা অবশ্যই একদিন 0% করে নিয়ে আসবো। ধন্যবাদ নয়ন চন্দ্র রায় এবং কৌশিক মিত্র স্নেহা। আমরা আশা করি যে দর্শক আমাদের আজকে যারা শুনছেন তারা খুবই উপভোগ করছেন আমাদের এই টক শোটি। সে সাথে অনেকগুলো তথ্যপূর্ণ ছিল, এবং কি দর্শক আসলে আপনারা বিভ্রান্ত হবেন না, যেহেতু আমরা আসলে রোলিং বেসিসে আবার মানে আমাদের নয়ন চন্দ্র রায় বা কৌশিক মিত্রের কাছে আবার আমরা জানতে চাবো সামনে কোনো প্রোগ্রামে। তো আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা এতক্ষণ থেকে আমাদের প্রোগ্রামটি দেখছিলেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আগামী টক শো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।